সবাইকে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা। আমি আজকে এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি আগেও একবার শেয়ার করেছি। কিছু পার্থক্য থাকছে এই যে আগে যে আমি ঘটনাটা শেয়ার করছিলাম সেটা ভূত এফএমে শেয়ার করা ছিল, এবং এখন আমি যে ঘটনাটা শেয়ার করছি, এখন আমি এই একই ঘটনাটা শেয়ার করছি আমার নিজের পেজে। নতুনভাবে যারা আগে শুনেছেন তারা শুনেছেন, যারা আগে শুনেন নাই তারা আবার নতুন করে শুনবেন। এবং এই ঘটনাটি আমরা ইউটিউবে আপলোড থাকবে, এবং ইউটিউবের চ্যানেলে যদি ঘটনা পছন্দ হয় অবশ্যই আপনাদের একটা লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনটা এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। ঘটনায় যাওয়া যাক। এখন যে ঘটনাটা শেয়ার করবো সে ঘটনাটা আজহার নামে একটা ব্যক্তি, আর ঘটনা ঘটে 1994 সালে। এই লোকটা তার ওয়াইফ এবং 2 সন্তান সহ কুড়িগ্রাম থেকে ঢাকা আসছিলেন। এমন সময় একটা ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোকটির আর কিছু মনে থাকে না। এরপরে ঘুম ভাঙে হসপিটালের বেডে। আত্মীয় স্বজনরা চারিপাশে ভিড় করে থাকে এবং সবাইকে তার জিজ্ঞেস করতে থাকে যে তার ফ্যামিলির কি খবর। সবাই বলে যে তোমার ফ্যামিলি সেফ আছে, তোমার ওয়াইফ একটু ব্যথা পেয়েছে, 2 দিন হলে তোমার ওয়াইফকে এবং তোমার বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিছুদিন পর উনি দেখেন তার বাম পাশ উনি আর নাড়াতে পারেন না। ডক্টররা বলেন লেফট সাইড প্যারালাইজ হয়ে গেছে, হাঁটু থেকে কিছু পোর্শন নিচে কেটে ফেলতে হবে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে তিনি বাসায় যান। তার সাথে তার আত্মীয় স্বজনরাও যায়। হঠাৎ করে তিনি দেখে তার পুরা বাসা খালি। তখন আজকালের কি ব্যাপার, হসপিটাল থেকে ওদেরকে রিলিজ দেওয়া হয়েছে, ওরা কোথায়? ঠান্ডা মাথায় তাকে বসানো হয় এবং বোঝানো হয় তার ওই অ্যাক্সিডেন্টে পুরো ফ্যামিলি উনি ছাড়া সবাই মারা গেছেন। এটা পেপারে পর্যন্ত আসে। তার ওয়াইফ সহ 2 ছেলে আফসার এবং আবরার ওই অ্যাক্সিডেন্টে মারা যান। উনি পাগলের মতো হয়ে যান। কোনো কথা না বলে ডাইরেক্ট তিনি কবরস্থানে যেতে চান। তখন তাকে জানানো হয় কবর দেওয়া হয়েছে কুড়িগ্রামে, তো তাকে সেখানেই নেওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পর ঢাকায় তিনি চলে আসেন, রামপুরায় তাদের পুরনো বাড়িতে। লেফট সাইড প্যারালাইজড হওয়াতে তার সাথে একটা ছেলে রাখা হয়। সেই ছেলে তার সাথেই ঘুমাতো। ঘটনার সত্যতা জানার পর থেকে তার ঘুম আর কখনো রাত 4টার আগে হতো না। কেমন এক অচেনা রাত কাটাতে লাগলেন তিনি প্রতিদিন। ঘটনাটি ঘটে তখন 1997 সালে। পুরা বাসা নিস্তব্ধ, ইলেকট্রিসিটি নাই। আশেপাশের বাড়ি থেকে হালকা সাউন্ড আসছে, টেবিল চেয়ার নাড়ানোর শব্দ আসছে উপর থেকে। ছেলেটাকে মোমবাতি আনতে পাঠানো হয়েছে। প্রচন্ড গরম, মন মেজাজও সেদিন ঠিক নাই। লেফট সাইডের কিছুটা পোর্শন আস্তে আস্তে নাড়াতে পারতেন তখন তিনি। রাত 8টা বাজে, বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ পেছনে একটা ডাক আসলো, বাবা। প্রথমে তোয়াক্কা না করলেও পরে আবার তিনি লক্ষ্য করলেন, বাবা। মনে হলো না অন্য কিছু হবে, না থাক। 5 থেকে 10 মিনিটের গ্যাপের মধ্যে তিনি আবারও শুনতে পেলেন সেই বাবা ডাকটি। মনে হলো ছোট ছেলে আবরার ডাকছে। পেছনে ফিরে তাকানোর পর ঠিকই তো উনি একটা আভা দেখতে পান, অন্ধকারও সেটা পরিষ্কার। আরে আবরারের ঠোঁট। চোখের পানি ফেলতে ফেলতে ডাইনিং টেবিলের দিকে আগাতে গিয়ে দেখলো ডাইনিং টেবিলে কেউ পানি ঢেলে খাচ্ছে এবং ভয়েস ভেসে আসে, কি ব্যাপার, তুমি এসেছ? এরপরে ওনার আর কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর দেখেন ওনার অ্যাসিস্ট্যান্ট তাকে তুলে ঘুম থেকে উঠাচ্ছে। বলল 2 ঘন্টা পেরিয়ে গেছে খালু, আপনার কি হয়েছিল? কিছু একটা ভুল দেখছেন উনি। মাথাটা ধরে বসে পড়লেন। চিন্তাটাও এতটাই যে এটা ধামাচাপা দিতে পারছেন না, কিন্তু মনের ভুল করে উনি আর তেমন কিছু ওনাকে মনে করলেন না। পরের দিন এক হুজুরের কাছে গেলেন। হুজুর তাকে বললেন, আপনার কবরটা অনেকদিন যাবৎ জিয়ারত করা হয় না, আপনি দয়া করে একবার জিয়ারত করেন এবং দোয়া পড়েন কবরের কাছে। যে কুড়িগ্রাম যেতে হবে, ওদের কবর জিয়ারত করা দরকার। হুইল চেয়ারে বসে বিকাল 4টার দিকে উনি দোয়া পড়ছেন, আর ছেলেটাকে বললেন 10 মিনিট পরে আসতে, উনি একটু একা থাকবেন। দোয়া পড়ছেন, তাসবিহ গুনছেন। হঠাৎ বাবা ডাক শুনতে পেলেন। মনোযোগী না হয়ে তিনি আবার সেই ডাক শুনতে পাচ্ছেন, বাবা। হঠাৎ মনের অজান্তে তিনি বললেন, আবরার। তখন সাউন্ড আসলো, বাবা আমি তোমার পেছনে। একটু হৃদয় বিদারক হয়ে যাচ্ছে ওনার সিচুয়েশন। মুখ ফেটে কান্না আসতে উনি পরিষ্কার ওনার ছোট ছেলেকে দেখতে পান, তার পেছনে হুইল চেয়ারের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে মুচকি হাসছে। ভয়ে চিৎকার করে সবুজ বলে ডাকলেন তার অ্যাসিস্ট্যান্টের নাম। দেখলেন ছেলেটা ওনাকে নিতে চলে আসছে। সামনে তাকালো, আর কেউ নাই। ছেলেটাকে বলতে পারছেন না ঢাকাতে ব্যাক করতে হবে। ছেলেটাকে বলতে পারছেন না যে কি হয়েছে, তাকে ঢাকায় ব্যাক করতে হবে। ঢাকায় ব্যাক করার পর প্রায় 1 মাস পর হঠাৎ উনি আলমারি খুললেন। খুলে এতটাই অবাক হয়ে গেলেন, ওনার স্ত্রীর পরা শাড়িগুলো আলমারিতে থোকায় থোকায় সাজানো, অথচ কয়েকদিন আগেই তার বোনকে তিনি দিয়ে দিয়েছিল গরিবদেরকে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই কাপড়গুলো আবার আসলো কি করে? ওনার বোনকে সাথে সাথেই খবর পাঠানো হয়। ওনার বোন এসে দেখলো সত্যি সত্যি যেই সব কাপড়গুলি উনি নিয়ে গেছিল সবগুলো আবারও সুন্দর করে সাজানো।
ওনার মনটাও খানিকটা ভয় পেয়ে বলে, ভাই তুই আমার সাথে আমার বাসায় আয়। তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে তার বোনের বাসায় ওঠেন তিনি। 5 দিন না যেতেই উনি বাড়ি ফিরতে চাইলে ওনার বোনকে অনেক জোরাজুরি করার পর তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়। 2000 সালের ঘটনা। ঘুমিয়ে আছেন, রাত তখন 2টা কি 3টা বাজে। একটা হট্টগোলে ওনার ঘুম ভাঙে। উনি যে রুমে ঘুমাতেন পাশের রুমে ঘুমাতো তার 2 ছেলে। সেই 2 ছেলের রুম থেকে ঝগড়ার শব্দ আসছে। অনেক রাত। পাশের থেকে কে যেন ওনাকে আটকালো আর বলল, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নয়, আমি যাচ্ছি। ভয়েসটা তার স্ত্রীর। কি করে সম্ভব? আজার সাহেব ওনার মাথার মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। চোখের সামনে দেখলেন উনি তার ওয়াইফ পাশের রুমে যাচ্ছে। পাশের রুমে ওনার ওয়াইফ যেতে আর চিৎকার নাই, আর ঝগড়া নাই। উনি উঠে আস্তে আস্তে পাশের রুমে গিয়ে দেখলো কেউ নাই। উনি একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা করলেন। প্লাস ওনার বাম পাশের পায়ের জন্য সিঙ্গাপুরে গেলেন। সেখানকার ডক্টরকে মেডিসিন নিতে বললেন এবং কমপ্লিট বেড রেস্টের জন্য আরো 2 মাস বেঁধে দিলেন। সাথে বাংলাদেশে পরিচিত এক সাইকিয়াট্রিস্টও দেখালেন, তিনি ওষুধ দেন এবং বেড রেস্টে দেন। ফ্যামিলির সবাই ব্যাপারটা জানার পর অনেকে ভালো করে জিজ্ঞেস করে যে আসলে কি হচ্ছে তোমার সাথে। তখন তিনি সব বলেন যে সে এইসব দেখছেন লাস্ট 6 থেকে 7 বছর ধরে, কাউকে বলতে পারছিলেন না। এর পরের ঘটনাটা ঘটে 7ই জুলাই 2008 সাল। ওই দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। রাত তখন 1টা বাজে। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। শব্দটা সেই শব্দ যে শব্দটা ঢাকা থেকে আসার পথে ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে ঘটেছিল তার গাড়ির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে। উনি শব্দটি পান ওয়াশরুম থেকে। তখনই ওয়াশরুমের দিকে আগান উনি। এগিয়ে দেখেন ফ্লোরে 2টা ছেলে শুয়ে আছে। তার 2 ছেলে আবরার এবং আফসার। আপনার ওয়াইফের কোলে একটি বাচ্চা। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কার? এটা কে? এটা কার বাচ্চা তুমি কোলে নিয়ে আসো? তার ওয়াইফ বলল, ও মা, এটা তোমার মেয়ে। এটা শুনে আর তিনি ওই জায়গায় দাঁড়াতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন। সকালে সব পরিবারের সবাই ওনাকে হাসপাতালে দেখতে আসে। ওনার বোনকে উনি যে গত রাতের সব ঘটনা বলেন। ওনার বোন বলল, ভাবি প্রেগনেন্ট ছিল, তুই জানতি না? তোকে তো কুড়িগ্রামে যাওয়ার পরেই বলার কথা ছিল। আমি ভাবির সাথে হাসপাতালে গিয়েছিলাম। এরপর থেকে এই কষ্টটা আসলে কোথায় রাখা যায়? এখনো মাঝে মাঝে তার 2 ছেলে তার সাথে দেখা দেয়। ওনার ভাষ্য মতে তার ছেলেদের আত্মা তার কাছে আসে, কিন্তু আমি জিনিসটা স্বপ্ন মনে করি। স্বপ্ন মনে হলেও কিছু কিছু পয়েন্ট আমার কাছে মাঝে মাঝে বাস্তবতার রূপ নেয়। এটা ছিল আমার ঘটনা। যারা নতুন শুনছেন আজকে আমার ঘটনা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে ঘটনাটি যারা শুনতে আগ্রহী, যারা হন্টেড স্টোরি শুনতে আগ্রহী, তাদের কাছে দিতে পারেন। আমার পেজে যদি কোনো সাবস্ক্রাইব বাটন আপনার হিট না থাকে, সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাডভাইস সবসময় আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটির 2টো অংশ রয়েছে। শেষ অংশটি আপনারা শোনার পর আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু বিষয়ের সাথে আপনারা নিজেদের একটা অভিজ্ঞতা কিন্তু মেলাতে পারবেন। ঘটনাটি বেশ শিক্ষণীয় বটে। আর এই ঘটনাটি পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার পাঠানো এখন পর্যন্ত মোট 18টি ঘটনা আমরা প্রচার করেছি। আর এখন যদি 2টো ঘটনা আমরা শেয়ার করি, তাহলে ওনার পাঠানো মোট 20টি ঘটনা আমাদের শেয়ার করা হবে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এভাবেই কিন্তু আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে এতটুকু পথ আসতে পেরেছি। তাই সবসময় বলি যে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehorworldbd afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেখানেও অমীমাংসিত রহস্য, ভয়ের ঘটনা, তাছাড়া অন্যান্য বিভিন্ন ভিডিও সেখানে আপলোড করা হয়। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো শোনার পর কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করে দেবার অনুরোধ করছি, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে।
প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের থার্সডে নাইটের 203তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যে রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। উনি যেই ঘটনাগুলো সাধারণত শুনে থাকেন সেগুলো ডায়েরিতে নোট করে রাখেন, পরবর্তীতে সময় করে আমাদেরকে লিখে উনি পাঠাতে থাকেন। তো ওনার পাঠানো ঘটনা তো দুটি অংশ রয়েছে, একটি অংশ আমাদের দেশেই ঘটেছে, আরেকটি অংশ দেশের বাইরে ঘটেছে। তবে যার সাথে ঘটেছে উনি আবার আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই। তো প্রথম অংশটা বলি, মানে শুরুর অংশটা। যার সাথে এই ঘটনাটি ঘটেছে, সঙ্গত কারণে তার নামটি উনি প্রকাশ করতে চাননি, কেননা উনি খুব পপুলার একজন মানুষ ওনার এলাকাতে, বিশেষ করে নরসিংদীতে আর কি। আর ওনার শৈশব কেটেছে মানিকগঞ্জে। ঘটনাটি ওই শৈশবের সময় মানিকগঞ্জের ঘটনা আর কি। উনি মূলত শিক্ষকতা পেশায় রয়েছেন, সেই সাথে উনি কীর্তন করেন। যেহেতু উনি হিন্দু ধর্মাবলম্বী আর ব্রাহ্মণ গোত্রের, উনি যেহেতু কীর্তন করেন, ওনার এলাকায় অনেক মানুষের কাছেই উনি খুবই পরিচিত। অনেক মুসলিম লোকেরাও কিন্তু ওনাকে চেনেন, যেহেতু উনি শিক্ষকতা করেন, খুব ভালো একজন টিচার হিসেবে উনি খুব সমাদৃত। এই কারণে মূলত তার নামটি উনি প্রকাশ করতে চাননি। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1965 সালের আশেপাশে হবে। মূলত একটা পল্লী গ্রামের পরিবেশ যেরকম ছিল ওই সময়, 1965 সালের আশেপাশের সময় ঠিক অমনটাই ছিল। ইলেকট্রিসিটি তো ছিলই না, মেঠো পথ, একটু বৃষ্টি হলেই তো রাস্তাঘাটে হাঁটাচলা করাই কঠিন হয়ে যেত। আর ওই সময়টাতে মূলত যে ঘটনাগুলো ঘটে, তখন দেখা যেত যে মেঠো পথ কেন্দ্রিক যে ঘটনাগুলো আমরা শুনে থাকি, ঘটনাটি ঠিক তেমন বলা চলে না। তো এই যে স্যার, উনি তো তখন বেশ ছোটই বলতে হবে, কত 11-12 বছর বয়স আর কি ওনার। উনি এসেছেন মানিকগঞ্জে, মূলত বেড়াতে এসেছেন ওই বাড়িতে। ওনাদেরই এক আত্মীয় বাড়ি, মামাতো ভাইয়ের সাথে গল্প গুজব করছে, মানে মামা বাড়িতে বেড়াতে আসছেন আর কি। ওনার আবার মাছ ধরার খুব শখ ছিল, গ্রামে গেলেই মাছ ধরতেন। তো মামাতো ভাইকে বলছেন যে কিরে চল মাছ টাছ ধরি। ওই রাত্রে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, সারাদিন মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এদিকে মামাতো ভাই তো রাজি হয় না, যে মা জানলে তো রাগারাগি করবে। তখন সে বলতেছে মামিকে আমি ম্যানেজ করে নেব, চল, আমি তো সবসময় আসি না, একটু মাছ না হয় ধরলামই। তখন উনিও রাজি হয়ে গেলেন, মানে তার মামাতো ভাই রাজি হয়ে গেলেন। তারা একটা জাল, মাছ রাখার পাত্র আর প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিস নিয়ে বের হয়েছেন। আর যেই জালটা, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির জাল। এরকম জালের কথা আমরা বিভিন্ন ঘটনাতে বলেছি। যেই অংশটা চোখা অংশ, মানে চোখা অংশের একটা পার্ট থাকে যেটা একটু বেশি চোখা, ওখানে হাত দিয়ে কিন্তু সামনের দিকে ঠেলতে হয়। মশারির কাপড়ের মতো কাপড় দিয়ে মূলত এই জালগুলো তৈরি করা হয়। সামনে মাছ থাকলে ওই ভিতরে গুলোতে ধরা পড়ে যায়। তো এইটা নিয়ে উনি বের হয়েছেন। যখন বের হয়েছেন দুজনই, তখন দেখতে পেলেন যে ওই সময় তো আর চাঁদের আলো ছিল না, হারিকেন হাতে নিয়ে বের হয়েছেন। হারিকেনের উপরে আবার একটা কাপড় দিয়ে রেখেছিলেন। কাপড় বলতে একটা বড় পাতা জাতীয় জিনিস। কিছুক্ষণের মধ্যে এই হারিকেনটা নিভে গেল, ওর ভিতরে পানি ঢুকে গেছে। কি আর করা, হারিকেনটা বিশেষ একটা জায়গায় রাখলেন, ভিজে গেলেও সমস্যা হবে না। তখন এই দুজন কি করেছেন, বড় কচুর পাতা ছিঁড়ে নিয়েছেন, ওইটা মাথায় দিয়ে হাঁটা শুরু করেছেন। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এরপর ওনারা যখন ওই মাঠের কাছে পৌঁছেছেন, তখন কিন্তু ধান কিন্তু কাটা হয়ে গেছে। ধান কাটার পর কিন্তু ধানের নিচের একটা অংশ, মানে যেখানে কাঁচি লাগিয়ে কাটা হয়, ওইটুকু অংশ কিন্তু ওই মাঠেই থাকে। এই জিনিসগুলো পানিতে তখন ডুবে গেছে। এর ভিতর দিয়ে জাল চালানোটা কিন্তু একটু কঠিনই, মানে জাল যদি ঠেলতে হয় বেশ একটু কঠিনই হয়ে যায়। দেখা গেল যে একটা জমিতে মোটামুটি পানি একটু বেশি মনে হচ্ছে, জমিটা একটু এমন একটা জায়গাতে ওইখানে পানি বেশি জমেছে এরকমটা মনে হচ্ছে। ওইখানে গিয়েছেন, দুজন মিলে মাছ ধরছেন। এখন হয়েছে কি, এই যে স্যার যিনি, উনি তো আসলে এইভাবে মাছ ধরতে পছন্দ করলেও মাছ এভাবে ধরতে খুব একটা পটু না। আর যে মামাতো ভাই, উনিও খুব একটা পটু না।
ছোট মানুষ, কিছুক্ষণ এই পানির মধ্যে জাল ঠেলাঠেলি করতে করতেই দুইজন খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তখন আর মামাতো ভাই বলছেন, এই দেখ দেখ, এইখানকার পানি মনে হচ্ছে সামনের দিক দিয়ে গড়িয়ে কোথাও চলে যাচ্ছে, এত কষ্ট করে জাল ঠেলাঠেলি না করে ওইখানেই জালটা ধরি না, তাহলে তো মাছ আপনা আপনি এর ভিতরে চলে আসবে। তো এই চিন্তা করে ওনারা ওখানে গিয়েছেন, ওখানে জাল পেতে রেখেছেন, কিছুক্ষণ পর পর উঠাচ্ছেন, দেখা যাচ্ছে মাছ পাচ্ছেন। এরপর মনে হলো যে চলে যাবেন, আর বেশিক্ষণ থাকবেন না, মোটামুটি মাছ পেয়েছিলেন ভালোই। ওনারা তখন হাঁটা শুরু করেছেন। মাছ যেই পাত্রের মধ্যে রেখেছিলেন সেটা কিন্তু একটা সিলভারের পাতিল, ওইটা নিয়ে দুজন আসছেন। ঠিক একই রকম ভাবে ওই যে কচুর পাতা মাথায় দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে ওনারা দেখতে পেলেন একটা আগুনের গোলা, মনে হচ্ছে দূর থেকে ওনাদের দিকে ছুটে আসছে। এটা দেখার সাথে সাথে দুইজনই কিন্তু ভয় পেয়েছেন, বুঝতে পেরেছেন এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি খেয়াল করলেন, বা ওনারা দুজনই খেয়াল করলেন যে আগুনের গোলাটা ওনাদের কাছাকাছি এসে মাথার উপর একটা চক্কর দিয়ে মনে হচ্ছে যে আর নাই। তখন ওনারা ভাবলেন, যাক বেঁচে গেছি। আবার ওনার সামনের দিকে যখনই এগিয়েছেন তখনই দেখেন যে একটা অবয়ব, এই অবয়বটার আসলে চেহারা সুরত কেমন বোঝা যাচ্ছে না অন্ধকারে, কারণ তখন তো চাঁদের আলো ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এতটুকু মনে হচ্ছে যে এর হাত পা আছে, তবে এগুলো বেশ বড় বড়। ওই অবয়বটা নাকি নাকি সুরে বলছে, মাছ দে মাছ দে, এরকম কয়েকবার বলেছে। যখন এরকম বলেছে তখন এই যে স্যার, উনি তো এইটা দেখেই এমন ভয় পেয়েছেন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আর এই স্যারের যে মামাতো ভাই, উনি সবকিছু ওখানে ফেলে রেখেই অন্য সাইড দিয়ে দিয়েছেন এক দৌড়। দৌড়ে উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে সবাইকে ডেকে তুলেছেন যে এই ঘটনা, সে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তো বাড়ির লোকজন ছুটে আসা শুরু করেছে। তো ওনারা যখন ওখানে আসেন, এসে দেখেন যে স্যার অজ্ঞান হয়ে পড়ে আছেন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর জালগুলো সব ঠিকঠাক থাকলেও এই যে মাছের পাতিলটা এমন অবস্থায় রয়েছে, মনে হচ্ছে যে কোনো একটা সিলভারের পাতিল কোনো ভারী কিছু দিয়ে উপর থেকে যদি আঘাত করা হয়, আঘাত করতে করতে যদি একদম চ্যাপ্টা করে ফেলা হয়, কেমন হয়ে যাবে, একটা পয়সার মতো হয়ে যাবে। মনে হচ্ছে ওইটা রকম পয়সার মতো হয়ে গেছে। আর মাছ তো নাই। পরে স্যারকে ওখান থেকে উদ্ধার করা হয়। তো উদ্ধার করে আনার পর তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এখানে তো কোন একটা সমস্যা হয়েছে আর কি, যেহেতু একটা প্যারানর্মাল বিষয় হয়ে গেছে। সকালবেলা একজন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ সবকিছু শোনার পর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যে এই মেছো পিশাচের খপ্পরে পড়েছিল। যাক, ভাগ্য ভালো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এই পিশাচটা মাছ নিয়ে চলে গেছে। তারা তো আর এই পিশাচের সাথে বলেনি মাছ কেন দেব না, এগুলো তো বলেনি। মাছ তো ওখানে রেখে এরা পালিয়েছে, আর একজন তো অজ্ঞান হয়েই পড়ে গেছে। তবে ঘটনাটা কিন্তু এখানে শেষ হলো না। এই ঘটনার কয়েকদিন পর তখনও কিন্তু এই স্যার এই এলাকা ছেড়ে যান নাই, মামা বাড়িতেই রয়েছেন আর কি। উনি তখন ওই বিভিন্ন ওইখানে মামা বাড়ির যেই ওনার বয়সী ছেলে পেলে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে বিষয়টা শেয়ার করেছেন, আমার মামাতো ভাই শেয়ার করেছে। তখন নাকি তারা একটা কথা বলেছে যে আরে এটা কি ভয়ের কোনো বিষয় হলো নাকি, এরকম মেছো পিশাচ যদি সামনে আসে একটা কাজ করবি, ওই পিশাচের ছায়াটা কোথায় পড়েছে ওই ছায়াটা দেখে তার উপর জল বিয়োগ করে দিবি, তাহলেই দেখবি যে এই জিনিস ভয়ে পালিয়েছে। যেটা উনি শুনলেন, ওরকম মাথায় আসলে নেন নাই, মানে শোনার জন্য শোনা আর কি। তো ওই দিন খেলা শেষ করতে করতে কিন্তু মোটামুটি সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এর মধ্যে কি হয়েছে যে কয়েকজনের সাথে উনি কথা বলছিলেন, এর মধ্যে ওনার মামাতো ভাই ওনাকে ফেলে চলে যান, কারণ একদম কাছাকাছি বাড়ি তো, উনি আগে চলে গিয়েছেন হাত মুখ ধুবেন আর কি। আর এই ধরনের বৃষ্টি বা কাদাযুক্ত জায়গায় কিন্তু ফুটবল খেলে অনেকে, তখন তো হাত পায়ের অবস্থা কেমন হয় আমরা বুঝতেই পারি। আগে আগে চলে গিয়েছেন হাত মুখ ধোয়ার জন্য, গোসল করার জন্য। স্যার যখন ওনার মামা বাড়ির দিকে রওনা দিয়েছেন তখন অন্ধকার হয়ে গেছে আর কি। হঠাৎ করে মনে হচ্ছে যে ওনার পেছন পেছন কেউ থপ 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 করে হেঁটে হেঁটে আসছে। যেহেতু রাস্তাটা কাদা ছিল, শব্দ হচ্ছে। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন ওই রাত্রে দেখা সেই অবয়বটা। উনি এবার এটা দেখে মোটেও ভয় পেলেন না। উনি চিন্তা করেছেন এই অবয়বটাকে যদি তাড়ানো না যায় তাহলে তো বারবার এটা তাকে বিরক্ত করবে। ওই যে কিছুক্ষণ আগে শোনা তার পরিচিত বন্ধুদের কথা অনুযায়ী সে কি করেছে, ওই অবয়বটা ছায়া বরাবর সে জল বিয়োগ যখনই করে দিয়েছে তখনই ওই অবয়বটা ওখান থেকে চলে গেছে। কিন্তু সমস্যা যেটা হলো, সে বাড়িতে আসার পর থেকেই তার
বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা কিন্তু দেখা যেতে শুরু করলো আর কি। এখন উনি তো বুঝতে পেরেছেন যে কোন একটা ঝামেলা উনি ফেস করছেন আর কি। এই ঘটনা ঘটেছে, বাড়িতে আসার পর যখন বলেছেন তখন বাড়ির লোকজন বলছেন, আরে তুই করছিস কি রে, এখন তো আরো একটা বড় বিপদ ডেকে নিয়ে আসছিস। তো ওই যে কবিরাজকে ওনারা নিয়ে আসছিলেন আর কি, তাকে ডাকা হয়। তাকে ডাকার পর সে আসে, আসার পর সে বলে যে এই ঘটনা যেহেতু এখানে আর একটা ঘটনা ঘটেছে ও তোমাদেরকে বলে নাই, তা হচ্ছে ওই অভাবটা কিন্তু ওকে একটা থাপ্পড় মেরেছিল, আর এই থাপ্পড়ের কারণে ওর কিন্তু শারীরিক একটা ক্ষতিও হয়েছে। ও তোমাদেরকে বলে নাই থাপ্পড়ের কথা, বললে আবার তোমরা কি মনে করো, ভয় পাও কিনা। তখন ওই কবিরাজ বললেন যে ঠিক আছে, আমি ওই জিনটাকে হাজির করি। তো ওই জিনটাকে হাজির করা হয় রাতের বেলা। ওই জিনটা বলেন যে ওকে তো আমি এভাবে ছাড়তে পারবো না, ও আমার ছায়ার উপরে জল বিয়োগ করেছে, আমাকে অপবিত্র করে দিয়েছে, আমি আমার গোত্রে ফিরতে পারবো? হ্যাঁ ফিরতে পারবো, ওকে যদি আমি মেরে ফেলি তাহলে ফিরতে পারবো, তাছাড়া তো ফিরতে পারবো না। তখন ওই কবিরাজটা নাকি অনেক বুঝায়, কিন্তু ওই পিশাচটা বলে যে না, কোনোভাবেই আমি ওকে না মেরে যাব না, কারণ আমি অপবিত্র হয়ে গেছি, এখন আমার গোত্রে আমার জায়গা হবে না। তখন ওই কবিরাজ বলে ঠিক আছে, তোমার যে সমস্যাটা হয়েছে এটা যদি আমি সমাধান করি তাহলে কি হবে? বলে হ্যাঁ হবে। তখন ওই কবিরাজটা বলে যে তোমার শরীরে এমন একটা গন্ধ সৃষ্টি হয়েছে যেই গন্ধটা মানুষের কাছ থেকে আসে, এই জন্যই মূলত তুমি তোমার গোত্রে ফিরতে চাচ্ছ না বা ফিরতে পারছো না, তাই তো? বলে হ্যাঁ এটাই। তখন কবিরাজ বলেন ঠিক আছে, আমি এই ছেলেটাকে দিয়ে এই সমস্যার সমাধান করছি, তুমি দাঁড়িয়ে থাকো। তখন কবিরাজ কি করলেন, একটা মাটির পাত্রের মধ্যে পানি নিয়ে স্যারকে দিলেন। স্যারকে দিয়েছেন এমন ভাবে যে ওই কবিরাজ সামনে থেকে উনি মন্ত্র পড়ছেন, আর স্যার কি করেছেন, ওই মাটির পাত্রটা ওনার বাম কাঁধে রেখে বাম হাত দিয়ে ধরে রেখেছেন। কবিরাজ বলেছেন যে যখনই আমি বলবো তখন কিন্তু এই মাটির পাত্রটা তুমি পেছন দিকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, মানে কাঁধ থেকে নিচে পড়ে যাবে, মাটির উপর পড়ে যাবে আর কি। এটা কিন্তু ভরা পাত্র, মানে পানি ভরা পাত্র আর কি, পড়ে গেলে কিন্তু এই মাটির পাত্রটা ভেঙে যাবার কথা। এদিকে কবিরাজ কিন্তু দেখছেন যে স্যারের পেছনে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু এগুলো কেউ বুঝতে পারছেন না যে কি হচ্ছে না হচ্ছে, কার সাথে কথা বলছেন। কবিরাজ কিন্তু উনি ওনার মতো করে কথা বলছেন। এভাবে বেশ কিছুক্ষণ কবিরাজ মন্ত্র পড়ার পরপরই উনি তখন স্যারকে বলেন, বাবা এক্ষুনি পেছন দিকে ফেলে দাও। স্যার সাথে সাথে ওই হাড়িটা পেছন দিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সাথে সাথে মনে হলো যে কোনো একটা সাউন্ড হলো। এই সাউন্ডটা যে আসলে কিসের এটা বলা মুশকিল। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো পাখি উড়ে গেলে রাতের বেলা যদি হঠাৎ করে উড়ে যায়, এক ধরনের তার ডানার আওয়াজ হয়, এই টাইপের কিছু একটা হতে পারে আর কি। তো মনে হলো এরকম একটা শব্দ হলো। এরপরই স্যারের কাছে মনে হলো যে তার শরীরটা অনেক হালকা হয়ে গিয়েছে। তখন কবিরাজ বললেন, যান আপনাদের ছেলে ঠিক হয়ে গেছে, ওর আর কোনো সমস্যা নাই। মূলত এই বিশেষ পদ্ধতিতে রিচুয়াল করার মাধ্যম দিয়ে ওই জিনের যে সমস্যা হয়েছিল, সমস্যাটা মূলত জিনের কাটিয়ে দেওয়া হয়েছে। এই ছেলের সমস্যা কাটিয়ে দেওয়া হয়নি, জিনের সমস্যা কাটিয়ে দেওয়া হয়েছে। এই কারণে জিন তাকে ছেড়ে চলে গেছে, জিন এখন ওর গোত্রে ফিরে যেতে পারবে, এই জন্যই সে আর এর কাছে আসবে না। তো এরপরে সত্যি ওই স্যারের সাথে আর কোনো ধরনের কোনো বিষয় ঘটেনি, বিশেষ করে এই রিলেটেড এই সমস্যা সম্পর্কিত ঘটনা আর হয়নি। উনি একদম সুস্থ হয়ে যান। আরো একটা বিষয়, সেটা হচ্ছে ওনার মুখটা কিন্তু কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল পরবর্তীতে, এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটা ছিল তো স্যারের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেখানে মূলত জিনকে সমস্যা থেকে মুক্ত করা হয়েছিল। জিন সমস্যায় পড়ে গিয়েছিল বলেই স্যারের উপরে সে আক্রমণ করেছিল। জিনকে যেহেতু সমস্যা থেকে মুক্তি দেওয়া হলো, জিনও স্যারকে আর কোনো বিরক্ত না করে সেও চলে যায়। তো এটা আমরা একটা ঘটনা শুনলাম। আসুন এবারে যাই হৃদয় ভাইয়ের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে। হৃদয় ভাই কিন্তু কাতারের সানাইয়াতে থাকেন, আর ওনার পাঠানো আগের ঘটনাগুলোতে আমরা সেটা বলেছি। ওনার এক মামার নাম হচ্ছে মুসা। এই মুসা মামার খুব কাছের এক বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ইকবাল।
ওনারা দুজনই আগে দুবাইতে ছিলেন। এরপর মুসা মামা কাতারে চলে আসেন আর ইকবাল মামা মালয়েশিয়াতে চলে যান। দূরে থাকলেও তাদের বন্ধুত্ব কিন্তু অটুট ছিল। তাই এই মামা মানে মুসা মামা ইকবাল মামাকে আবার কাতারে নিয়ে আসেন। ইকবাল মামা যখন কাতারে আসেন তার কিছুদিন আগে এই মুসা মামা উনি বিশেষ একটা কাজে বাংলাদেশে এসেছিলেন। তখন এই ইকবাল মামাকে দেখভাল করা, আশেপাশে কোথাও নিয়ে যাওয়া, এটার দায়িত্ব কিন্তু এই হৃদয় ভাইয়ের উপর এসে পড়ে। তখন উনি চিন্তা করলেন, যাক এবার কাতারের দোহা শহরটা একটু ঘুরিয়ে দেখাই ইকবাল মামাকে। ওখানে নিয়ে আজিজিয়া নামক একটা স্থানে একটা শপিং মলে গিয়েছেন, ভিলাজু শপিং মল নামটা আর কি ওইটার। তো সেখানে যে পার্কিং এরিয়া, ওখানে দেখা যাচ্ছে যে একটা পরিবার দাঁড়ানো, যেখানে একজন মহিলা ওখানে থাকা এক সিকিউরিটি গার্ডের সাথে উচ্চস্বরে কথা বলতেছেন। ইকবাল মামা কিছুক্ষণ তাকালেন, বোঝার চেষ্টা করলেন, এরপর ওখানে যান, ওই মহিলা আর ওই সিকিউরিটির সাথে কথা বলে ওই সমস্যাটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমাধান করে দেন। তখন এই হৃদয় ভাই বললেন যে, কি ব্যাপার মামা, ওখানে কি হয়েছিল আমি তো বুঝতে পারলাম না, আর আপনিও তো এখানে নতুন, কিভাবে সমস্যার সমাধান করলেন? তখন ইকবাল মামা বললেন যে এই মহিলা মূলত ইন্দোনেশিয়ান, আর সে আরবিও জানে না, ইংরেজিও জানে না, যার কারণে সে যা বলছে ওই সিকিউরিটি বুঝতে পারছে না, আবার সিকিউরিটি যা বলছে সেটা এই মহিলা বুঝতে পারছে না। মূলত এই মহিলা তার পরিবারকে নিয়ে এখানে এসে ভুল জায়গায় গাড়ি পার্কিং করে ফেলেছিল। তো সিকিউরিটি ইশারা দিয়ে বলছে এবং সে তার মতো করে বলছে এখান থেকে সরে যেতে। এই মহিলা কিছু বুঝতে পারছে না যেহেতু, আর এদিকে সিকিউরিটি গাড়ির উপরই বারবার চাপ আসছে যে ওখান থেকে গাড়ি সরাতে। তার ওয়্যারলেসে বারবার মেসেজ আসছে যে গাড়ি এখনো এখানে আছে, সিসিটিভিতে যারা এটা মনিটরিং করে তারা তাকে বলছে। আর এই মহিলাও সরাতে পারছে না, মহিলা বুঝতেই পারছে না আসলে ঘটনাটা কি হচ্ছে। যাই হোক, মহিলা ওখান থেকে গাড়ি সরিয়ে ফেলেন, সিকিউরিটিও চলে যান, এইভাবে সমস্যার সমাধান হয়ে গেল আর কি। এখন মামা হঠাৎ করেই এগিয়ে গিয়ে এটা সমাধান করলেন নতুন একটা জায়গায়, এখানে উনি কাউকে চেনেনও না, জানেনও না। আগ বাড়িয়ে তো এভাবে একটা অপরিচিত জায়গায় গিয়ে সমস্যার সমাধান করা উচিত না, বিশেষ করে এই ধরনের প্রেক্ষাপটে আর কি। এরকমটা চিন্তা করে হৃদয় ভাই বললেন যে মামা আসলে এরকমটা কেন করলেন? তখন নাকি ওই ইকবাল মামা বলেছিলেন যে ভাগিনা তুমি তো জানো না, এই মহিলা হচ্ছে মাধুরা এলাকার লোক, এরা খুবই ডেঞ্জারাস প্রকৃতির হয়। তখন হৃদয় ভাই বললেন যে আপনি তো মালয়েশিয়াতে ছিলেন, ইন্দোনেশিয়ার যে মাধুরা, এখানকার ভাষা সম্পর্কে কিভাবে জানেন বা এদেরকে কিভাবে চেনেন? তখন ওই ইকবাল মামা বললেন যে আমার দোকানের কর্মচারী ছিল ওই মাধুরা এলাকার, তার কাছ থেকে কিছু কিছু ভাষা আমি শিখেছি। তখন হৃদয় ভাই বললেন যে তাকে কেন ডেঞ্জারাস বললেন? তখন মামা বললেন যে এটা একটা বড় কাহিনী, তুমি তো এখন শুনবা, থাক পরে বলবো, এখন ঘুরতে আসছি, একটু ঘুরি। তবে এতটুকু বলে রাখি, এই মাধুরা এলাকার মহিলারা নাকি খুবই কালো জাদুতে সিদ্ধ হয় এবং এর প্রমাণও আমি পেয়েছি। তো এটা শুনে হৃদয় ভাইয়ের তো কৌতূহল বেড়ে যায়। উনি তখন জোর দিয়ে বলেন যে মামা এখনই বলেন। তখন নাকি ওখানে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ খেলা হচ্ছিল, তাই ওনাকে নিয়ে মেরিনার মুন টাওয়ারে গিয়েছেন, আর ওখানে সাগর পাড়ে বসে ওনার কাছে ঘটনা শুনতে চাইলেন। তখন উনি বলতে শুরু করেন ঘটনাটা। তো উনি ওনার মতো করে বলেছেন যে উনি যখন ওই মালয়েশিয়াতে ছিলেন আর কি, তখন একটা বাংলাদেশি ছেলে একটা ইন্দোনেশিয়ান মেয়ের সাথে দেখা যাচ্ছে প্রতিদিন রাস্তা দিয়ে একসাথে হেঁটে যায়। আর বিশেষ করে মামা যেই দোকানে ছিলেন, যাওয়ার সময় সব সময় ওই দোকান থেকে ওই বাংলাদেশি ছেলেটা ওই মেয়েটার জন্য কিছু না কিছু কিনে দিত, দাম যত বেশি হোক না কেন সে কিনে দিতই। তো তখন এই ইকবাল মামা পাশের দোকানদারের কাছে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঘটনাটা কি, বাংলাদেশি ছেলে আর মেয়েটা তো ইন্দোনেশিয়ান, ও যে এত টাকা এই মেয়েটার পিছনে খরচ করছে, বাড়িতে কি ওর মা বাবা নাই? এত কম বয়সে এসে এখানে বিয়ে করলো, মেয়েটার বয়সও তো বেশি বলে মনে হচ্ছে ওর থেকে। তখন ওই পাশের বাংলাদেশি ভাই বলে যে আরে ভাই বলেন না, ওই ছেলেটা তো আসলে ও আর ওর ভিতরে নাই, ওরে তো আডা জাদু মারছে। মা বলেন আডা জাদু কি? তখন বলে আডা জাদু মানে আঠা আঠা, আঠা যেমন একবার লাগে সহজে ছোটে না, এই জাদুটাও এই একই রকম।
আর ওই যে মেয়েটাকে দেখতেছেন না, এটা ইন্দোনেশিয়ার মাধুরার মেয়ে। ভয়ঙ্কর কালো জাদুতে সিদ্ধ হস্ত তারা। ওরা কম বয়সী ছেলেদেরকে পছন্দ করে, ওদের থেকে কম বয়সী ছেলে, আর ওই ছেলেদের উপর এমন বশীকরণ জাদু করে এই ছেলেগুলো ওদের জন্য পাগল হয়ে যায়। আর এই মেয়েগুলো তখন ইচ্ছা মতো এই ছেলেগুলোকে ব্যবহার করে, যা করতে বলে তাই করে। যদি বলে ছুরি হাতে নিয়ে নিজের মাথা নিজে কেটে ফেলো, ওরা হয়তো তাই করে ফেলবে। এই ছেলেটার নাম হচ্ছে ফারুক। খুবই গরিব ঘরের সন্তান। বাবা জমি জমা বিক্রি করে ধার কর্জ করে তাকে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে পাঠিয়েছে। সে এখন এই মেয়ের খপ্পরে পড়ে গেছে। তখন ইকবাল মামাও জানতে পারলেন না, বা এটা উনি জানতেনও যে অনেকেই স্টুডেন্ট ভিসায় এখানে নামমাত্র লেখাপড়া করার জন্য আসে, কিন্তু সবারই কাজ থাকে হচ্ছে এটা মানে লেখাপড়া না করে কিভাবে কাজ খোঁজা যায়, মানে এটাই তাদের কাজ। যদিও বা ছেলেটা লেখাপড়া জানতো, সে একটা বেকারিতে কাজ পায় তার এলাকারই এক বড় ভাইয়ের সাহায্যে। সেখানে মূলত পরিচয় হয় এই মেয়েটির সাথে। মেয়েটি নাকি ওকে প্রথম দেখাতেই পছন্দ করে এবং তার সাথে মিশতে থাকে। তখন এই ছেলেটারও বয়স কম, উঠতি বয়সী ছেলেরা তো এরকম একটু ভুল করেই থাকে ছেলেমেয়েরা। তো মেয়েটার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে এই সম্পর্ক গভীর যখন হয়, তখন বেকারিতে কাজ করা ওই বড় ভাই কিন্তু বিষয়টা লক্ষ্য করেছেন, আর তাকে বলেন যে ফারুক, তুমি এই মেয়েটাকে কি পছন্দ করো না কি, আসলে বিষয়টা কি? তখন নাকি ফারুক বলে যে না ভাই, কিছু নাই, একটু বন্ধুত্ব আর কি, তাছাড়া কিছু না। এ কথা শোনার পর সেই বড় ভাই ফারুককে বলেন যে দেখো ভাই, তুমি তোমার পরিবার সম্পর্কে জানো, কত কষ্ট করে তোমার বাবা টাকা পয়সা গোছ গাছ করে তোমাকে এখানে পাঠিয়েছে। তুমি তো এই মেয়েটার খপ্পরে পড়ে গেছো। এ হচ্ছে মাধুরা এলাকার মেয়ে। এই মেয়েগুলো খুবই ভয়ঙ্কর। দেখো না, ওর চেহারা সুরত এত ভালো, তারপরও আশেপাশের লোকজন ওর সাথে কথা বলতে ভয় পায়। ওরা কিন্তু খুবই ভয়ঙ্কর। ওদের টার্গেটই থাকে তোমাদের মতো ছেলেদেরকে পটিয়ে বিয়ে করা আর সারা জীবন তোমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া। তোমাকে আমি চিনি, তুমি আমার এলাকার ছোট ভাই। তোমার কিছু হলে তোমার বাবা তো আমাকে বলবে যে তুমি তো একজন অভিভাবক হিসেবে সেখানে ছিলা, তুমি কি করলা, তুমি ওকে বুঝাইতা। এই জন্য বাবা আমি তোমাকে বললাম, এখন তোমার সিদ্ধান্ত তুমি নাও। এই সমস্ত কথা শোনার পর ফারুক নাকি গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করলো। এরপর সে আর কোনো কিছু না বলে চলে যায় ওখান থেকে। তারপর তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে ওই মেয়েটি সম্পর্কে তথ্য নিতে সে শুরু করে। সবাই এই মাধুরা এলাকার মেয়েদের সম্পর্কে সত্য কথা যেটা সবাই জানে সেটা বলে দেয়। তখন ফারুক বুঝতে পারে যে এতগুলো মানুষ কখনোই মিথ্যা বলবে না। এরপর থেকে সে ওই মেয়েটাকে এড়িয়ে চলতে থাকে। সে তার ম্যানেজারকে বলে যে আমাকে আলাদা একটা জায়গায় আলাদা শিফটে কাজের ব্যবস্থা করে দেন, যাতে করে ওই মেয়েটার সাথে আমার দেখা না হয়। ম্যানেজার সেটাই করে দেয়। মেয়েটা বিভিন্নভাবে তাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু ফারুক কথায় সায় দেয় না। ফারুক বুঝতে পারে যে তার বাবা জমি বিক্রি করে তাকে এখানে পাঠিয়েছে, এই জন্য তাকে পরিবারকে দেখতে হবে। এদিকে মেয়েটাও বুঝতে পারে যে ফারুক নিশ্চয়ই তার সম্পর্কে কিছু জেনেছে। হঠাৎ করেই ওই মেয়েটা নাকি চাকরিতে আসা বন্ধ করে দেয়। তখন ফারুক কিছুটা স্বস্তি পেলেও তার মনে একটা টেনশন ছিল। কেননা মেয়েটা সর্বশেষ যেদিন ডিউটিতে এসেছিল তখন নাকি ওই মেয়েটার যখন ছুটি, তখন আবার ফারুকের ডিউটির সময় শুরু। মানে একই জায়গায় এই ফারুক আর ওই মেয়েটা কাজ করতো আর কি। তখন নাকি ওই মেয়েটা ফারুককে বলেছিল যে আমি দেখে নেব তুমি কিভাবে আমাকে এড়িয়ে চলো, আমার নজর যখন তোমার উপর পড়েছে তুমি শুধুই আমার। ফারুক কিন্তু ওই এলাকার ভাইয়ের সাথে সবকিছু শেয়ার করে, ওই মেয়েটা তাকে কি বলেছে না বলেছে। তখন ওই বড় ভাই বলে যে ফারুক, তোমাকে তো ওই মেয়েটা কালো জাদু করতে পারে, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, পারলে তুমি দেশেই চলে যাও। তখন ফারুক বলে ভাই আমার তো দেশে যাওয়া সম্ভব না, আপনি তো জানেন যে কিভাবে আমি আসছি। আমার তো একটা কাজ করে পরিবারের একটা অবস্থা উপরের দিকে নিয়ে যেতে হবে, অবস্থা ভালো না করে আমি কিভাবে ফেরত যাব। যাই হোক, আল্লাহর রহমতে আশেপাশের মানুষের সহযোগিতায় ফারুক পেনাং শহরে একটা রেস্টুরেন্টের কাজে যোগদান করে। এর কিছুদিন পর পর্যন্ত সবকিছু ঠিকঠাকই হচ্ছিল। হঠাৎ করে নাকি ফারুকের তীব্র মাথা ব্যথা করতে শুরু করে।
এমন মাথা ব্যথা, মনে হচ্ছিল তার ব্রেইনে কেউ মনে হচ্ছে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ডাক্তার দেখিয়েছে, সবাই বলে মাইগ্রেনের সমস্যা, ওই ওষুধ দেয়, ঘুমিয়ে থাকতে বলে, ঘুমের ট্যাবলেট দেয়। ঘুমালেই সে ওই মেয়েটাকে স্বপ্নে দেখতে শুরু করে। তখন তার মনে হতে থাকে ওই মেয়েটা তার অনেক কাছের, তার কাছে গেলে সে শান্তি পাবে। একটা পর্যায়ে এসে সে মেয়েটাকে মোবাইলে কল দেয়, আবার দেখা করতে থাকে তার সাথে সময় করে করে। এদিকে ওই মেয়েটা বিভিন্ন কথা বলে এই ফারুকেরও ব্রেন ওয়াশ করে ফেলে, তাকে বিয়ে করার জন্য বলে। একটা পর্যায়ে নাকি তারা বিয়ে শাদী করে একসাথেই থাকতে শুরু করে। ফারুক তো এই মেয়েটাকে ছাড়া কিছুই বোঝে না, মেয়েটার হাতের পুতুল হয়ে গেছে। বেতন পেয়ে পুরো টাকাটা নাকি মেয়ের হাতে তুলে দেয়, মেয়ে সব টাকা তার কাছে রেখে অল্প কিছু টাকা ফারুককে দিত হাত খরচের জন্য। এই যে জাদুটা করা হয়েছে, এই জাদুর নাকি একটা বিশেষ দিক রয়েছে। এই জাদু 6 মাসের উপরে টেকে না। 6 মাস পর এই জাদু অটোমেটিক্যালি এটা কেটে যায়, তখন আবার নতুন করে জাদু করতে হয়। 6 মাস পর যখন ফারুকের জাদুর রেশ কেটে যায়, তখন তার সবকিছু মনে পড়ে। সেই পুরো 6 মাস একটা ঘোরের মধ্যে ছিল। যখন সে সজ্ঞানে ফেরত আসে, তখন সে আবার আগের জায়গায় চলে যায়, সেই ভাইয়ের কাছে, আর সবকিছু বলে দেয়, ভাই আমি তো 6 মাস এই মেয়েটার সাথে আছি, কি যে করছি আমার তো মনেই পড়ে না, মেয়েটা যা বলে আমি শুধু তাই করি। তখন ওই ভাই তাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যায়, ওই মালয়েশিয়ার একজন বড় হুজুর। হুজুর বলেন যে, শোনো বাবা, এই যে জাদুটা, এটা খুবই খারাপ জিনিস। মাধুরা এলাকার লোকজন যে জাদুগুলো করে থাকে, এটা খুবই ডেঞ্জারাস জাদু। এরা যে জাদুটা করে, এই জাদুটার নাম হচ্ছে পেলেত। খুবই ভয়ঙ্কর পুরনো একটা জাদু। এই জাদুটা ইন্দোনেশিয়ার মাধুরা এবং জাভা এলাকার কিছু মানুষ করে, আর এটা সমাধান তারাই করতে পারে। আমার পক্ষে বাবা এটা সম্ভব না। তুমি যদি পারো ওকে ওখানে নিয়ে যাও, যদি কোনো ওখানকার ভালো কোনো আলেম বা কবিরাজ এটা সমাধান করতে পারে। এর কিছুদিন পর আবার এই ফারুক ওই মেয়েটার কাছে চলে যায়। তখন সেই বড় ভাই বুঝতে পারে মেয়েটা আবার জাদু করেছে। এদিকে সেই বড় ভাই এই ফারুকের পরিবারের সাথে কথা বলে এই বিষয়টা জানায়। এদিকে ফারুকের পরিবার যখন এটা শুনেছে, তারাও তো খুব চিন্তিত হয়ে পড়ে। তখন ওই বড় ভাইকে বলে যে, বাবারে, আমাদের তো ওই এলাকায় কেউ নাই, আমরা যে ওখানে এসে এই বিষয় দৌড়াদৌড়ি করব, সেই এলেম কালাম আমাদের নাই, টাকা পয়সাও নাই, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আর তুমি এইটা নিয়ে একটু কাজ করো বাবা, আমাদের আর কোনো উপায় নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তোমার জন্য দোয়া করব। তো এটা তার পরিবার থেকে জানায়। ওই বড় ভাই দেখেন যে আসলেই তো তার এলাকার একটা ছেলে এরকম একটা সমস্যায় পড়ে গেছে। ওনার কাছে খুব খারাপ লাগছিল যে এরকম একটা ছেলে যার দিকে তাকিয়ে আছে তার পুরো পরিবার, সে তার সবকিছু এই মেয়েকে দিয়ে দিচ্ছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে, পরিবারকে পাঠানোর জন্য একটা টাকাও সে দিতে পারে না। তো এই যে বিষয়টা, এইটা কিন্তু এতক্ষণ ধরে হচ্ছে ওই পাশের দোকানদার শেয়ার করেন আর কি ইকবাল মামার কাছে। ইকবাল মামা সবকিছু শুনলেন, ইকবাল মামারও মনটা খারাপ হয়ে যায়। তখন উনি ভাবেন যে এই মেয়েটা টাকার জন্য এমন একটা জঘন্য কাজ করতে পারে, একটা গরিব ছেলের পুরো পরিবারকে শেষ করে দিচ্ছে, সেটাকেও তো শেষ করেই দিয়েছে। তো এরপর বেশ কিছুদিন কেটে যায়, ছেলেটাকে অনেকদিন দেখেন না ইকবাল মামা। একটা সময় ইকবাল মামার দোকানের এক রানিং কর্মচারী পারিবারিক কারণে 6 মাসের ছুটিতে বাড়িতে চলে যান। তখন তিনি 6 মাসের কাজের জন্য একটি লোক খুঁজতে থাকেন। তখন তিনি একজন লোক পান যিনি ইন্দোনেশিয়ার নাগরিক। তার এলাকার নাম জিজ্ঞেস করতে সে বলে, আমার এলাকা হচ্ছে মাধুরা। এটা শুনে ইকবাল মামা বলেন যে, না, মাধুরা এলাকার কোনো লোক নেবই না। তখন ছেলেটা বলে যে, ভাই, আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে মানা করছেন। আসলে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের এলাকাতে অনেক খারাপ লোক আছে, কিন্তু আমার পরিবার এবং আমি প্র্যাকটিসিং মুসলিম, আমরা এই ধরনের জাদুটোনার ভিতরে নেই। এরপর মামা দেখলেন যে ছেলেটা বেশ ভালো ধার্মিক। তখন এই ছেলেটাকে উনি কাজে নিলেন। এর মধ্যে হয় কি যে হঠাৎ ওই যে ছেলেটা ফারুককে উনি দেখতে পান, দোকানের সামনে দিয়ে যাচ্ছে। ফারুককে ডাক দেয়, ফারুক এদিকে আসো, কি আসো, এই বিষয়ে খোঁজ খবর নিলেন, কোথায় থাকে, কি কাজ করে। তখন এটা শোনার পর লিখেও রাখলেন যে ফারুক এখন কোথায় থাকে। এরপর ইকবাল মামা মাধুরার সেই কর্মচারীর সাথে পুরো ঘটনা শেয়ার করেন এবং বলেন যে এই ছেলেটা কোনো হেল্প করতে পারবে কিনা। যদি ফারুক সুস্থ হয়ে তার পরিবারের কাছে চলে যায় তাহলে একটা মহৎ কাজ হবে। তখন এক কর্মচারী আমাকে বলেন যে, ভাই,
আসলে এই জাদুটার নাম হচ্ছে পেলেত। এটা খুবই ভয়ঙ্কর জাদু। আর এই মাধুরা এলাকায় অনেক পরিবার রয়েছে, সেই পরিবার তাদের মেয়েদেরকে লেখাপড়া শেখানোর পরিবর্তে শেখায় হচ্ছে এই পেলেত জাদু। মূলত এই পেলেত জাদু শিখিয়ে বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর ওরা একটাই টার্গেটে থাকে, কখন একটা ছেলেকে পাওয়া যাবে যাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়া যাবে। এরপর এই জাদু সম্পর্কে আরও বেশ কিছু কথা ওই ছেলেটা ইকবাল মামাকে বলেন। ইকবাল মামা দেখলেন যে আসলেই এই মাদুরার মানুষ যারা আছেন এর মধ্যে কিন্তু অনেক ধার্মিক লোকও আছেন, সবাই যে লোভী বা জাদুকর তা কিন্তু না। আর এই পেলেত বিদ্যা যেই জানুক, একটা অংশ নাকি ওদের এলাকায় দুকুন বলে বা ওঝা বলি আমরা না, ওঝা কবিরাজ, ওরা ওই দুকুন বলে, এদের মাধ্যমে সম্পন্ন করতে হয়। মূলত এটা সম্পন্ন হওয়ার পর মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করা যায় এই জাদুর মাধ্যমে। তো এরকম বেশ কিছু কথা উনি বলেন আর কি। আর এটা বলেন যে 6 মাস পর পর যেহেতু জাদু কেটে যায়, তার মানে হচ্ছে যে এই ফারুকের ছবির উপরে জাদু করা হয়েছে। তবে সবচেয়ে কার্যকর হচ্ছে কোনো খাবার বা তরল পদার্থ, যেটা পানীয় আর কি, এর মাধ্যমে যদি এই জাদুটা করা হয়। শুরুতে যদি ছবির মাধ্যমে করা হয়, এরপর খাবারের মাধ্যমে আর করলে খুব একটা কাজ হবে না, ওই ছবি দিয়েই করতে হবে। ফারুককে প্রথমে ছবির মাধ্যমে করেছে, এরপর বিয়ে করার পরেও ওই ছবির উপরেই সে কাজ করছে, এরপরে অন্য কাজটা আর ওভাবে করতে পারছে না হয়তোবা, যার কারণে 6 মাস পর পর এখনো কেটে যাচ্ছে। 6 মাস পর পর কাটে না যদি শুরুতেই খাবারের মাধ্যমে জিনিসটা করা হয়। নিশ্চয়ই ছবির উপর করেছে বলে 6 মাস পর পর কেটে যাচ্ছে। এরপরে ছেলেটা বলেন, আমাদের এলাকায় একজন আছেন খুব ভালো আলেম, উনি বেশ কিছু ছেলেকে সুস্থ করেছেন আল্লাহর রহমতে, ওনাকে একটু বলে দেখতে পারি। এরপর তো ফোনে তার সাথে আলোচনা করেছেন ওই ছেলেটা, তখন নাকি উনি বলেছেন যে ঠিক আছে কাজটা করা যাবে, তবে ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে হবে। এরপর যখন ছেলেটার উপর থেকে জাদুর প্রভাব কেটে যাবে, তখনই তাকে আমার কাছে নিয়ে আসবা। এদিকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে যাবেন, এখানে ভিসার একটা ব্যাপার রয়েছে, যে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যখন মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরে যান, মূলত এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বেশ জটিলতা দেখা দেয়, খরচও লাগে বেশি। যাক, বাংলাদেশে একটা ভাই এরকম একটা সমস্যার মধ্যে পড়েছে, এই আমাদের কিছু রেমিটেন্স যোদ্ধা ভাইরাই টাকা পয়সা তুলে এই টাকা পয়সা সংক্রান্ত যেই জটিলতাটা ছিল এটা সমাধান করেছেন। আল্লাহর রহমতে ভিসার কাজটাও শেষ করা হয়। এই ছেলেটা অল্প কিছুদিনের জন্য যখন একটু সুস্থ হয়েছিল 6 মাস পর, তখন এই ইকবাল মামার কাছে যখনই আসেন, তখনই কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই এই কাজটা অনেক টাকা দিয়েই সম্পন্ন করা হয় বলতে, বিশেষ করে ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে আর একটা কাজ করার কথা বলেছিলেন, তা হচ্ছে যে যখনই সুস্থ হওয়ার পর ইকবাল মামার কাছে আসবেন, তখনই এই যে মাদুরা এলাকার যে ছেলেটা, সে একটা বিশেষ রুকিয়া করে দিবেন, সেটা ওই হুজুর বলে দিয়েছিলেন। এই রুকিয়া করার পর মাঝখানে যতদিন আছে এই আসা যাওয়া, এর মধ্যে কিন্তু ওই মেয়েটা কোনো জাদু করলেও কাজ করবে না। আর যখন উনি রুকিয়া করে দেবেন ফাইনালি, এরপর ছেলেটা যেন মালয়েশিয়াতে আর না থাকে, সেজন্য দ্রুত বাংলাদেশে চলে যায়, আর বাংলাদেশে যাওয়ার পরপরই সে যেন বিয়ে করে নেয়, এটা ওই আলেম পরামর্শ দিয়েছিলেন। সত্যি তাই করা হয়। ছেলেটাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয়, ওখানে নিয়ে যাওয়ার পর উনি রুকিয়া করে দেন, আবার মালয়েশিয়াতে ফেরত আসেন, যেহেতু তার মানে ওয়ার্ক প্লেসটা মালয়েশিয়াতেই ছিল। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র নিয়ে ফাইনালি চলে আসে উনি বাংলাদেশে। ফারুক ছেলেটা বাংলাদেশে আসার পর সে ওই হুজুরের কথা অনুযায়ী সব কাজ করেছেন। তবে বর্তমানে ফারুক ছেলেটা সৌদি আরবে রয়েছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন, তার এখন আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন, অবশ্যই তারা এই মাদুরা এলাকার মেয়েদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন।
এই পেলেত জাদুর মাধ্যমে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি করে ফেলবে। এই ধরনের জাদু যে বাংলাদেশে নেই তা কিন্তু আমি বলবো না, আছে। আছে বলতে খুব ভালোভাবেই আছে। আপনারা খেয়াল করবেন, অনেকেই কোনো একটা মেয়েকে বিয়ে করবার পর তার নিজের পরিবার থেকে একদম বিচ্যুত হয়ে পড়েন, পরিবারের কোনো খোঁজ খবর নেন না, একদম ওই মেয়ের কবজায় টোটালি চলে আসে। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো ছেলে অনেক শিক্ষিত, অনেক টাকা উপার্জন করছে, সেই ছেলের পারিবারিক অবস্থা অনেক ভালো, কিন্তু কোনো একটা মেয়েকে বিয়ে করবার পর ছেলেটা শ্বশুরবাড়িতে চলে আসছে, সে আর নিজের মা বাবার কাছে ফেরত যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। তখনও কিন্তু বুঝে নিতে হবে এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। আমি ঘটনার শুরুতে বলেছিলাম যে আমাদের আশেপাশে দেখা কিছু অভিজ্ঞতার সাথে এই ঘটনা শোনার পর আমরা মিলাতে পারবো। আমার নিজের দেখাই কিন্তু এরকম আছে, খুব দারুণ একটা চাকরি করে। বিশেষ করে এই ধরনের চাকরি পাওয়াটা বা এই ধরনের একটা লাইফ পাওয়াটা অনেকের কাছে স্বপ্নের মতো। উনিও কিন্তু এই ধরনের একটা জাদু দ্বারা আক্রান্ত হয়ে আছেন, কিন্তু উনি নিজেও বুঝতে পারেন না, আর ওনাকে বলতে গেলেও বিপদ হয়ে যায়। আমি জাস্ট ওনাকে দেখেছি, তবে এই বিষয় নিয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি, অন্যদের মাধ্যমে আমি বিষয়টা জানতে পেরেছিলাম আর কি। উনি নিজের পরিবার থেকে আলাদা, একদমই আলাদা, অথচ তাদের যেই পরিমাণ সহায় সম্পত্তি আছে, যদি তার পরবর্তী কয়েক জেনারেশনও আসে, কোনো কাজ নাও করে, বসে বসে খেতে পারবে আল্লাহর রহমতে। কিন্তু উনি নিজের পরিবারের কাছে যাচ্ছেন না, এই মেয়ের কাছে আছেন, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন, কিন্তু নিজের বাড়ি আছে, আলিশান বাড়ি আছে, সেখানে যান না। তো এরকম ঘটনা কিন্তু আপনাদের আশেপাশে বহু ঘটছে, তাই সাবধান এই বিষয়গুলো সম্পর্কে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইকবাল মামাকে, এবং এই ঘটনা সংগ্রহ করার সাথে যারা যারা জড়িত ছিলেন প্রত্যেককে। সেই সাথে আমি আবারও সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলবো, বিশেষ করে যারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন, একে অন্যের সাহায্যে এগিয়ে আসবো। ফারুক ছেলেটা দেখেন, তার পক্ষে কিন্তু এই সমস্যার সমাধান করাটা কঠিন ছিল। আমাদের বাংলাদেশি ভাইদের আল্লাহর অশেষ রহমতের সহযোগিতার মাধ্যমেই সে কিন্তু এই সমস্যা থেকে বের হতে পেরেছে। তো এইভাবেই কিন্তু আমরা একে অন্যের উপকারে এগিয়ে আসবো, যদি দেখি যে ঠিক আমাদের আশেপাশে এরকম সমস্যা কারো আছে। তবে একটা বিষয় আপনারা বলতে পারেন, তাহলে ভাইয়া আপনার কাছে তো অনেক সময় আমরা অনেক হুজুর কবিরাজের নাম্বার চাই, আপনি কেন দেন না? আপনি তো দিতে পারেন, আপনারা না করে দেন কেন? এটার পিছনে আমাদের বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে, যার কারণে আমরা এটা করতে পারি না। আমাদের এই অক্ষমতাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসলে রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হাসান, আমি জেলা লালমনিরহাট থেকে বলছি। আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরতে চাচ্ছি, সে ঘটনাটা মূলত আমার চোখের সামনেই ঘটে গেছে। আমি সেখানে নিজেই স্বয়ং দাঁড়িয়েছিলাম। আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে দেশে বেড়াতে আসি। আসার পরে আগের দিন আসি, পরের দিন বাইরে একটু ঘুরতে বাইর হই। হঠাৎ করে আমার বাড়ির সামনে মেইন রোডের সাথে একটা বাড়ি ছিল। বাড়িটাতে মানে বাড়ি মানে বাসা, আমার গ্রাম্য ভাষায় বলে বাসা মানে বাড়ি, আর টাউনের ভাষায় বলে বাসা। তা অনেক মানে ফ্যামিলিটা অসহায় ছিল। তা তার মেয়ে থাকে ঢাকায়। তো ওই মেয়েটার বাচ্চা ছিল, তার বাবা মার কাছে রেখে গেছে, একটা ছেলে একটা মেয়ে। তা হঠাৎ করে আমি সেদিন এই 9টা কি 10টার এদিক দিনের বাহিরে আসি, তার বাড়ির এদিকে আসি। আসার পরে আমি সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলি তাদের সাথে। তৎক্ষণে ওই বাচ্চাটার মায়ে ফোন দেয় আমাকে, তার সাথে কথা বলবে। আর আমি যে দেশে আসছি সে জানে, সে আমাদের বাড়িতে যায়, তাকে ফোন দিলে আমি তাদের সাথে কথা বলতে পারবো।
তৎক্ষণাৎ আমাকে ফোন দেয়। আমি তখন তার ছেলের নাম ধরে ডাক দিই। ডাক দেওয়ার পরে সে মানে বাড়ির থেকে এত মানে জোরে মানে দৌড় দিয়ে আমার কাছে আসতে চাইছিল। মানে মেইন রোডের সাথে বাসা তার। মানে এত জোরে দৌড় দিছে, দৌড় দেওয়া। আর সেই সময়টায় পূর্ব পাশ থেকে একটা বাইক এসে বাইকতে দুইটা ছেলে, মোটামুটি গাড়ির স্পিড ছিল 65 থেকে 70-এ। মানে গাড়িটাও সেই সময় আসছে, আর সেই সময় বাচ্চাটাও দৌড় মারছে আমার কাছে আসার জন্য। তৎক্ষণে মানে বাচ্চাটাকে এমন একটা মানে সামনের হ্যান্ডেলটা দিয়া বাড়ি মারলো রানিং অবস্থায় আমার চোখের সামনে। ছেলেটা আমি সামনে দেখতে লাগছি, 4 হাত দূরে যায় ছেলেটা পড়ে গেল চটকে। পড়ে যাওয়ার পরে ছেলেটা আর নড়ানড়ি কিচ্ছু করে না, নিবোধ ভাবে পড়ে আছে। সে উত্তর দক্ষিণ পাশে পড়ে আছে, নড়েও না চড়েও না। তখন আমি ভাবলাম এটা কি হলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। তৎক্ষণে দেখি মোটরসাইকেলটা দাঁড় করাচ্ছে, বাচ্চাটাকে দেখতে আসবে। এদিক মধ্যে পিছনে যে ছেলেটা ছিল বাইকটার, ছেলেটা বলে বাচ্চাটা হয়তো মারা গেছে, এখানে যাওয়া যাবে না, গাড়ি টান দিয়ে আমরা পালিয়ে যাই, না হলে এখানে মাইর খাওয়া লাগবে। ছেলেটা সেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি তখন পেছনে অনেক দূর জায়গা দৌড় দিছি, আমি তাকে ধরতে পারি নাই। তারপরে চিল্লান দিছি সামনে, বলে ভাই বাইকটাকে আটকান, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। তখন সামনে একটা ভাই ছিল বাইসাইকেলে, সে সাইকেলটা বাইকের সামনে ফেলে দেয়। তারপরেও সে রাস্তার সাইড দিয়ে কেটে চলে যায়। যাওয়ার পরে আমরা তাকে আর ধরতে পারি না। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমরা কোনো ডাক্তারকে ফোন দেই নাই, তাকে রংপুর নিয়ে যাব কি আদিতমারি নিয়ে যাব এই সিদ্ধান্ত করবেন আছে। একটা ডাক্তার আসে তৎক্ষণে, ভালো, তাদেরকে আমি চিনি না। আসার পরে বলে আমি চিকিৎসা দেই। তা আমার সন্দেহ মানে ওই ছেলে দুটাই ডাক্তারটা পাঠাইছিল। আমি আর আমার মাথায় সে সময় সেতটা সেন্স কাম করে নাই। মানে আমি যদি বুঝতাম বলে ওই ছেলেটাকে পাঠাইছে, আমি এই ছেলেটাকে আটকে দিতাম, আটকে দিলে ওই ছেলে দুটাকে আমি পেয়ে যেতাম। তা আমি এটা বুঝতে পারিনি, আর আমার মাথায় এটা কাজ করে নাই। সেই সময় আমার মাথায় অনেকটা টেনশন ছিল। তখন তারা তো অনেক অসহায়, তাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল না। তার বাড়ির পাশে অনেক লোকজন ছিল, হাওলাত বাওলাত করে কিছু টাকা জোগাড় করে তাকে আদিতমারি মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সিতে নেওয়া হয়। এমার্জেন্সিতে নেওয়ার পরে সেখানে ড্রেসিং করতে যেয়ে দেখে তার চোখের উপরে যে ভুরুর উপরে কপাল, এই কপালের মধ্যে যে বাড়িটা খাইছে, সে বাড়িটা খেয়ে ভেতরের যে হাড়টা আছে, হাড়টা ভেঙে মগজের সাথে যা লেগে গেছে। তারা আঙ্গুল সে জায়গায় সরাসরি আঙ্গুলটা ডুবে দিয়েছিল। তখন বলে এটা আমাদের এখানে সম্ভব না, এটা রংপুর নিয়ে যাওয়া লাগবে আপনাদের, আমরা ভালো করে ড্রেসিং করে দিচ্ছি, আপনারা রংপুরে নিয়ে যান। তার কারণ মাথার যে শক্ত পাটটা থাকে সেটা ভেঙে ভেতরে চলে গেছে। তখন আমরা তো সবাই ভয়ে অস্থির হয়ে গেলাম, এখন কি হবে। তারপরে তার আম্মুকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে সন্ধ্যাবেলায় গাড়িতে ওঠার পরে আমরা তাকে সে গাড়িতে ওঠে, আমরা এদিক দিয়ে রংপুর নিয়ে যাই। রংপুর নিয়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে আমরা ভর্তি করি। ভালো হাসপাতালেই নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে তারা সেখানে অপারেশন করে। অপারেশন করার পরে পরের দিন ওই অপারেশনটাকে সিটি এক্সচেঞ্জ করবে, দেখে মানে পুরোপুরি সেটা সাকসেস হয়েছে কি হয় নাই। তখন তার মাথাটা সিটি এক্সচেঞ্জ করে। সিটি এক্সচেঞ্জ করার পরে তখন দেখে অপারেশন সাকসেস হয় নাই, মগজের মধ্যে হাড় লেগে আসছে, হাড়ের কিছুর অংশ। তখন ডাক্তার বলল বলে আমাকে কিছুক্ষণ সময় দেন, আমরা আরো কিছু 2-1 ডাক্তার নিয়ে বসবো, বসার পরে এটা দেখি কি সিদ্ধান্ত আসে। তখন বড় ডাক্তারকে ডাকলো, ডাকার পরে তৎক্ষণে সেখানে মিটিং বসলো। মিটিং বসার পরে এক একজন ডাক্তারে
মানে সেখানে 4 জন ডাক্তার থাকবে, 4 জন ডাক্তারে 80,000 টাকা নেবে, অপারেশন সাকসেস করে দেবে। তখন সেই এই ক্লিনিকের মালিকটা ছিল অনেক ভালো। তা সে বলছে বলে, বাবা এখানে এত টাকা খরচ করার দরকার নাই, আমি সরকারি মেডিকেলে রংপুরে ট্রান্সফার করে দেই, আমি সব কিছু কাজ করে দেব, তোমাকে টেনশন করিয়েন না, আপনারা গরিব মানুষ, আপনাদের উপকার হবে। তখন আমরা একটু আশ্বাস পাইলাম। তখন সে মালিক, ওই ক্লিনিকের মালিক, সে লোক দিয়ে রংপুর মেডিকেলে আমাদেরকে পাঠার পরে আমরা ভর্তি করার পরে কিছু ওষুধের লিস্ট করে দেয়, আমরা বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসি। ওষুধ কিনে নেওয়ার পরে মানে সকাল 9টার অধিক প্রথম ফার্স্ট মানে শিশু অপারেশন করে, শিশু ডাক্তার আসার পরে প্রথম ফার্স্টে ওই অপারেশনটাই করছে। 5 মিনিটের মধ্যেই অপারেশন সাকসেস হওয়ার পরে আমরা একটু চিন্তামুক্ত হই। মোটামুটি ওই ক্লিনিকের মালিক অনেক ভালো, আমাদেরকে অনেকটা সহায়তা করেছে। হয়তো মিনিমাম খরচ সব মিলিয়ে 1.5 লাখ টাকার মতো যাইতো। সর্বোচ্চ আমার সেখানে খরচ হয়েছে 17 থেকে 18,000 টাকা, আর এই দিক দিয়ে গেছে 70 থেকে 75,000 টাকা। এর মধ্যে জিনিসটা আমরা সাকসেস পেয়েছি, কিন্তু আজও তার যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে তার খোঁজ পাই নাই। তা আমার ঘটনাটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ। শেয়ার করতে পারি। আমি নেক্সট ঘটনায় যাব। নেক্সট ঘটনা হচ্ছে খুব রিসেন্টলি আমার কাছে ঘটনাটা এসছে, এবং এটা এসছে 29/12/2019। তানিয়া হুমায়রা নামে একজন আপু, তিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছিলেন এবং ইমেইল করে পাঠিয়েছিলেন, এবং ঘটনাটা আমার কাছে ছোট হলেও বেশ ভালোই লেগেছে। তো সেই ঘটনাটা পড়ছি। তিনি লিখেছিলেন যে তার ঘটনাটা ঘটে হচ্ছে 2017 সালে। তিনি মিরপুরে থাকে আর কি, মানে তার আগের বাসাটা মিরপুরে ছিল। তো তার বাচ্চা ছিল একটা, তার হাজবেন্ড ছিল, বাচ্চা ছিল। তো বাচ্চার বয়স তখন 2 বছর। ওই সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিনই রাত 2টার থেকে 2:30টার দিকে হঠাৎ ঘুম ভেঙে বাচ্চা জোর কান্না শুরু করতো এবং রুমের নির্দিষ্ট একটা পয়েন্টের দিকে তাকায় থাকতো। প্রথমে তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় এবং অতটা গুরুত্ব দেয় না। এরপর যখন তার ভাইয়ের বেবি বাচ্চা, মানে তার ভাই বেড়াতে আসে, ভাইয়ের বাচ্চাটাও তখন বেড়াতে আসে, তখন দেখে ঠিক একই সময়ে ওরা 2টা বাচ্চাই কান্নাকাটি করে। যেদিন ওরা 2জন স্বাভাবিকভাবে ঘুমায়, সেদিন অন্য কোনো বাচ্চার শব্দ কান্নার। এটা খুবই অবাক করে তাকে। পরে তিনি অন্য ফ্ল্যাটে যায় এবং কিছু ইনফরমেশন কালেক্ট করা ট্রাই করে যে আসলে এরকম বাচ্চার সাউন্ড কি তারা পায় নাকি। তিনি সবার সাথে কথা বলে জানে যে এরকম প্রায় সময় রাত 2টা থেকে 2:30টার সময় ঠিক একটা এক্সাক্ট টাইমে একটা বাচ্চার শব্দ আসে, বাচ্চার কান্নার শব্দ আসে। তাই তিনি যাদেরকে জিজ্ঞেস করেন সেখানে হয়তো কোনো বাচ্চাই নেই। তারপর তিনি খুব মন খারাপ করতে থাকলেন এবং তার ভাবিও খুব মন খারাপ করে, বলে যে তাদের এখানে আর থাকা ঠিক হচ্ছে না। তারা ডিসিশন নেয় বাসা চেঞ্জ করবে। তো যেহেতু বারবার আসার পর একই জিনিস, বাচ্চাটা আসলেও কান্নাকাটি করে, তিনি ডিসিশন নিয়ে ফেলে যে তারা ওইখানে থাকবে না। তো সাথে সাথে যেহেতু বাসা চেঞ্জ করা যায় না, আর ভালো একটা বাসা খোঁজা অনেক টাফ। তো সেদিনকার ঘটনা, হঠাৎ করে তার হাজবেন্ড রাত্রে 8টার দিকে অফিসে চলে যায় এবং তার প্রতিদিনের মতো তার হাজবেন্ড অফিসে রাতের বেলা কাজ করত। তো তিনি দরজা লাগিয়ে এসে তার মেয়ের পাশে শুয়ে পড়ে, আর বাচ্চারা তখন ঘুমাচ্ছিল। আর ওই সময় তিনি আর তার মেয়ে ছাড়া আর কেউ ছিল না বাসায়। তার মেয়ে রাতে অন্যান্য দিনের মতো দেরি করে ঘুমিয়েছিল বলে ওই রাতে ঘুম হয় নাই, কারণ প্রচন্ড ঘুম ছিল। তিনিও বিছানা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তার বাচ্চাও তখন ঘুমের মাঝে তিনি হঠাৎ অনুভব করে তার ডান হাত এবং ডান পায়ের কবজি কেউ শক্ত করে চেপে ধরে আছে। পিছন থেকে তিনি কাত হয়েছিল, তিনি ঘুম ভেঙে গেল, কিন্তু পিছনে তাকাতে পারছে না। শত চেষ্টা করেও পিছনে তাকাতে পারছে না। তার মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি মারা যাচ্ছে। তিনি তার মেয়ের দিকে চোখ পড়ে, মনে হলো ওর জন্য আমাকে বাঁচতে হবে। তিনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করে দেয় এবং সে ফিল করে তার গায়ে শরীর থেকে ওই হাতগুলো সরে গেছে। সাথে সাথে তিনি ঘুরে তাকায় এবং দেখে বড় দুটো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে, খুব বড় বড় চোখ, এবং কোনো শরীর দেখা গেল না,
কোনো শরীর নাই, কিচ্ছু নাই, কোনো অবয়ব না, কিচ্ছু না, মনে হচ্ছে লাল দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি বরফ শীতল হয়ে যাচ্ছিল এবং শক্ত করে মনে মনে তিনি বলতে থাকে, আমি কাউকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই। বলার সাথে সাথে লক্ষ্য করে ওই চোখ দুটো দরজার কাছে চলে যাচ্ছে। তিনি দোয়া পড়তে থাকে এবং কন্টিনিউয়াস দোয়া পড়তে থাকে, যত কিছু আছে দোয়া পড়তে থাকে। এক সময় দেখলো চোখ দুটোকে আর দেখা যাচ্ছে না। তিনি কমন একটা বিষয় লক্ষ্য করে, তার সবার গল্পের মতো তার গল্প কয়েক সেকেন্ডের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। অথচ এত ভয়ের ঘটনা কোনোভাবেই তার ঘুম আসার কথা না। এইটা ছিল তার ঘটনা। পরে তিনি হয়তো বাসা চেঞ্জ করে ফেলে। এরপর থেকে বাসা চেঞ্জ করার পর থেকে আর কোনো ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও হয় না। এবং আমি তাকে এখনো জিজ্ঞেসও করি নাই যে তিনি কি আদৌ কোনো চেষ্টা করেছিলেন যে এটা জানার জন্য এটা কেন হয়েছিল। তো তিনি ঘটনাটা ওখানেই শেষ করে দেন এবং বলেছেন যে যদি ভালো লাগে তাহলে আমি পরে যেন শোনাই। তানিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার কাছে ঘটনাটা খুব ভালো লেগেছে দেখে আমি শেয়ার করলাম। এরপরে লাস্ট স্টোরি পড়বো। আমি একটু মেসেজ পড়ে নেই, দেখি সব ঠিক আছে কিনা। মেসেজ না পড়লে বুঝতে পারি না আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। সারোয়ার আহমেদ রাহিম লিখেছেন, ভাই রাজশাহী থেকে ভালোবাসা। ও মাই গড, রাজশাহী আসছে তো ইনশাল্লাহ 16 তারিখে। নিশাত আহমেদ ফারিহা লিখেছেন, গাজীপুর থেকে শুনছি। সানাব এজ মুনাজ লিখেছেন, বেস্ট অফ লাক ভাইয়া, এগিয়ে যান অ্যান্ড ব্যাকগ্রাউন্ড টিউনটা আর একটু হন্টেড হলে ভালো হতো, এটা মাথায় থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কেন করা যায় না? আপনারা কেন আমাকে সাজেস্ট করেন না হন্টেড কোনো ঘর, মানে হন্টেড ব্যাকগ্রাউন্ড মিউজিক? একটা লিঙ্ক দিয়ে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন যদি পছন্দ কোনো হন্টেড ঘর, মানে লিঙ্ক হন্টেড মিউজিক আপনাদের মাথায় থাকে বা আপনারা শুনেন, তাহলে চাইলেই আপনারা আমাকে সেই লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা ধরে পাঠিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা আমার নেক্সট ঘটনাগুলোর মধ্যে রাখার জন্য। অন্তর বসু ভাই নারায়ণগঞ্জ থেকে, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি নেক্সট স্টোরিতে যাবো। নেক্সট স্টোরিতে যাওয়ার আগে একটা কথা বলে দেই, আমাদের ভিউয়ার কিন্তু আজকে অনেক কম। আমি এক্সপেক্ট করেছিলাম আরো বেশি। যে একটা 22 বাজে, তো আমার কাছে মনে হয় না আর কোনো স্টোরি পড়া দরকার আছে। নেক্সট টাইম আমরা স্টোরি পড়বো আবার। অনেক রাত হয়ে গেছে আই গেস আমার কাছে। আপনাদের সাজেশন যাচ্ছে আমি আরেকটা লাস্ট স্টোরি পড়বো কি পড়বো না। রুবাইত ফেরদৌস লিখেছেন, ভাইয়া স্টোরি পাঠাবো কিভাবে? মেসেজ করবো নাকি ইমেইল? না ভাইয়া, চেষ্টা করবেন ইমেল করার জন্য। আমি আগেও ইমেল অ্যাড্রেসটা দিয়েছি এবং উপরেও দেওয়া আছে, এখানে ট্যাগলাইন দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা। এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, দ্যাট ইজ ALIMALRZW1@gmail.com। আর এই লাইফটা আমি ডিলিট করবো না, এই লাইফটা আমার সরাসরি ইয়াতে চলে যাবে, ইউটিউবে চলে যাবে। সো আপনারা ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। লাস্ট একটা স্টোরি বলছি। লাস্ট স্টোরিটা পাঠিয়েছে হচ্ছে নিহান নামে একটি ছেলে, এবং এই ঘটনা ঘটে তার বড় ভাইয়ের এক ফ্রেন্ডের সাথে। তো এই ফ্রেন্ডের নাম হচ্ছে মানিক ভাই, এবং এই ঘটনাটা নাকি 100% সত্য ঘটনা। ঘটনাটা ঘটে 2012 সালের দিকে। মানিক ভাই তখন দেশের বাইরে ওমানে থাকতো এবং সেখানে স্যাটেলাইটের একটা ডিশের ব্যবসা করত। তিনি বাসায় গিয়ে ডিশের লাইন কানেক্ট করতেন এবং সপ্তাহে 3-4টা এরকম অর্ডার থাকতো। যখন তিনি ওমানে যান, তার 6-7 মাসের মাথায় একটা ঘটনা ঘটে। তিনি ওমানের আল খাবুরা নামে একটা জায়গায় থাকতো। তো যারা আল খাবুরাতে আছেন তারা ভালো করে জানবেন, সেদিন একদম বিকেল অর্থাৎ মাগরিবের আগে আর আসরের পর মাঝামাঝি সময় একজন আরবের একটা লোক তার বাসায় আসে ডিশের লাইনের সংযোগের জন্য, অর্ডার করার জন্য। মানিক ভাই সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করে ডিশের লাইনের যাবতীয় মালামাল নিয়ে সেই আরবের সাথেই রওনা হন গন্তব্যে। আর সেই গন্তব্যটা হচ্ছে আল গাইজিনজ নামক একটি জায়গা। আল গাইজিন হচ্ছে সেই জায়গা, পাহাড়ি একটা অঞ্চল এবং এটা একটু ঢালু। এবং আল গাইজিনের পাশে জেবেল আল ওয়াদি নামক একটি জায়গা আছে, যেই সেই আরবির বাসা ডিশ লাইনে সংযোগ করার জন্য যান। এবং আল গাইজিনের বাসিন্দাদের একজনের থেকে আরেকজনের বাসার দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর সেখানকার সব বাসারাই বলতে গেলে, মানে বাসার লোকজনই বলতে গেলে ধনী। তো যখন তিনি আরবির পিছনে পিছনে বাড়ির কাছে যাচ্ছিলেন, তখন পাহাড় থেকে নেমে আসা ছাগলের পালসহ আরেকজন আরবিকে তিনি দেখেন। একেবারে দূরে নয়, আবার একেবারে কাছে নয় বলে ওই মানিক ভাই দেখতে পায় যে সেই রাখাল স্বাভাবিক তুলনায় একটু লম্বা। তো যাই হোক, এতদিকে নজর না দিয়ে তিনি বাসার ভেতরে ঢুকেন এবং আরবির পেছনে পেছনে যান।
তখন প্রায় মাগরিবের আজান পড়ে যায়। বাসার ভেতরে মানিক ভাইয়ের সবকিছু বুঝিয়ে দিয়ে সে আরাবিয়ার কোনো কাজে চলে যায়। সেই বাড়িতে মানিক ভাই তখন পুরোপুরি একা। ডিশের লাইনের সব মালামাল ফিট করার পরে ছোট্ট একটা মনিটর দিয়ে চেক করতে হয় যে ডিশ লাইন কি সবকিছু পেল কিনা। মানিক ভাই ডিশ লাইনের সব ফিটিং করে ছাদে গিয়েছিল অ্যান্টেনা ঠিক করার জন্য। ঠিক তখনই হঠাৎ টিভি চেক করার মনিটরটা চালু হয়ে যায়। তখন পর্যন্ত মনিটর কানেক্ট করার জন্য মানে সকেটে ঢুকানো হয় না যে মনিটরটা স্টার্ট হয়ে যাবে। তিনি ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে দেখেন সেই যে রাখাল ছিল বাসার নিচে গেটে তার দিকে তাকিয়ে হাসছে এবং ভয়ঙ্কর ভাবে হাসছে। তার পরনে স্বাভাবিক আরবিদের মতোই পোশাক, কিন্তু তার চেহারাটা খানিকটা লম্বাটে, খালি একটু অ্যাবনর্মাল টাইপের। মনে হচ্ছে যে কেমন একটা মানুষ তার দিকে তাকিয়েছে, অলমোস্ট চেহারাটা কুকুরের মতো। খালি বাসায় কারেন্ট সংযোগ ছাড়াও হঠাৎ টিভি চালু হয়ে যাওয়াটা তিনি মোটামুটি ভয়ঙ্কর মনে করেন। তাই ভয়ে তিনি ছাদ থেকে নেমে গিয়ে ফ্রিজ থেকে পানি খেয়ে টেবিল থেকে কোরআন শরীফ বুকে জড়িয়ে সোফার এক পাশে চুপচাপ বসেছিল। তার ভাষ্যমতে তিনি এতটা ভয় আর কখনো পায় নাই এবং তিনি যথেষ্ট সাহসী একজন মানুষ। বাসার বাইরে তুফানের মতো বাতাস বচ্ছিল। জানালায় দরজায় কে যেন খুব জোরে জোরে ঠক ঠক শব্দ করছে। যদি কোনো ফার্নিচার টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় যেমন শব্দ হয়, ঠিক তেমনই শব্দ হচ্ছিল। খুব ভারী কোনো কিছু লাফাচ্ছিল ছাদে, ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল। অসংখ্য অদৃশ্য মানুষের আত্মচিৎকার আর ভয়ঙ্কর সেই পৈশাচিক হাসি চারিপাশে ভয়ঙ্কর একটা মুহূর্ত তৈরি করে ফেলেছিল। এমন পরিস্থিতিতে তিনি তার মনে যা আসে তাই পড়তে থাকে। দুয়া দুরুদ যা আছে তাই পড়তে পড়তে প্রায় 1 ঘন্টার মধ্যে ওই আরবি তার বউ সহ বাসায় আসে। আরবি এসে দেখে তার মাথা অবস্থা খুবই খারাপ। তিনি ঘেমে একবার একাকার অবস্থা, সোফার উপর পা উঠিয়ে কোরআন শরীফ জড়িয়ে বসে আছে এবং তাকে খুব ভয়ার্থ দেখাচ্ছিল। পরে মানিক ভাই সবিস্তার জানতে পারেন যে এই জায়গাটার পেছনে একটা খালের মতো জায়গা আছে, যেখানে কিছু জিন মানুষদের একা পেলে ক্ষতি করার ট্রাই করে বা ডিস্টার্ব করে। এরপরে সেই আরবি ব্যক্তি তাকে দোকান পর্যন্ত অবশ্যই আগায় দেয়, কিন্তু তিনি পরবর্তী সময়ে এই চাকরিতে দূরে এই এলাকাতে পরে আর আসে নাই এবং তারপরে কোনো সমস্যা হয়নি। তো এইটা ছিল ঘটনা। এবং যেহেতু আমি উপস্থিত ছিলাম না, উনি যে ঘটনা শেয়ার করেন তিনি উপস্থিত ছিল না, তো ওনার ফিলিংসটা বোঝা কষ্টকর। তো জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের ওনার ঘটনাটা। উনি বলেছেন উনি যদি ঘটনা পছন্দ হয় তিনি আরো ঘটনা পাঠাবেন। তার অনেক পরিচিত লোকজনের ঘটনা আছে সৌদি আরবের, ইনশাল্লাহ সেটা সামনে আমরা শেয়ার করব। তো শেষমেশ কিছু মেসেজ পড়ে নিই, আজকে শেষ করছি। সালমান সাকিব লিখছেন লাস্ট স্টোরিটা পড়ুন না, পড়ে ফেলেছি। রোদ সাতক্ষীরা থেকে শুনছে, মেডিকেল কলেজ হাসপাতালের পাশে। আচ্ছা, আজকে আর স্টোরি শেয়ার করছি না। রাত 1:23 বা 1:30 বাজে, অলমোস্ট 1.5 ঘন্টা যাবত আপনাদের সাথে আছি। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চেষ্টা থাকবে, আমি এই সামনের উইকে আসতে পারছি কিনা আমি শিওর না। আমি 10 তারিখে ইজতেমায় যাচ্ছি, আমি 12 তারিখে ফিরবো। এর মাঝখানে তো আর থাকা হচ্ছে না ঢাকাতে। এরপরে আবার রাজশাহী যাবো, ইনশাল্লাহ রাজশাহী থেকে এসে আপনাদের সাথে দেখা হবে। মাহমুদ আব্দুল্লাহ, তবু ঘটনাগুলো ভালো ছিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে চেষ্টা করেছি খুব সিলেক্টিভ ঘটনা বলার জন্য। শাকিল লিখতেন ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সাথে ছিলেন এত রাত পর্যন্ত, এতক্ষণ আমার সাথে ছিলেন। আশা করি আপনাদের সবাইকেই, যারা আজকে ছিলেন তারা সবসময় থাকবেন। আমি এর আগেও দেখেছি আপনাদের সবসময় সরব উপস্থিতি আমাকে সবসময় খুব খুশি করে। আমি চাই আপনারা সবসময় থাকেন আমার সাথে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট একটা এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। আবারও আমি বলছি, আমাকে ইমেইল পাঠানোর ঠিকানা হচ্ছে ALIM@ALRZ4@gmail.com, যেটা দেওয়া আছে অলরেডি। আপনারা কোনো ঘটনা মিস করে গেলে সেটা আপনারা ইউটিউবে গেলে আমার লিঙ্কে পাবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার পেজে দেওয়া আছে। আর কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সবার মেসেজের অ্যান্সার দেওয়ার জন্য। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জরিনা আক্তার। উনি পেশায় একজন শিক্ষিকা। ওনার বাড়ি গাজীপুরে।
এর থেকে বেশি কিছু আমরা জানাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, কেননা উনি এর থেকে বেশি প্রকাশের অনুমতি দেননি। যদিও বা উনি ওনার বিস্তারিত ঠিকানা আমাদেরকে দিয়েছেন, উনি এটাও জানিয়েছেন যে উনি যখনই আমাদেরকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পাঠানোর চেষ্টা করেন তখনই বিভিন্ন ধরনের সমস্যা উনি ফেস করেন। এরপরও উনি অনেক কষ্ট করে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2006 সালে, তখন উনি ক্লাস 8-এ পড়েন। উনি ওই সময় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। মাদ্রাসা থেকে ওনার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে ম্যাক্সিমাম 5 মিনিটের পথ। দুপুরবেলা ঠিক যখন 1টা বা এরকম একটা সময়, তখন 1 ঘন্টার একটা টিফিন টাইম হতো। উনি ওই সময় বাড়িতে চলে আসতেন খাওয়া দাওয়া করে, আবার উনি মাদ্রাসায় চলে যেতেন। ওনাদের যে বাড়ির চতুর্দিকে কিন্তু কোনো বেড়া দেওয়া ছিল না, যে পাশ দিয়ে ইচ্ছা বাসায় প্রবেশ করা যায়, বেরো হওয়া যায়, আর বাসার সাথেই রাস্তা। ওনাদের বাসার দক্ষিণ দিকে মাটির দেয়াল, উপরে টিন দিয়ে তৈরি পাশাপাশি 2টো রুমের একটা ঘর। উনি বাড়িতে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে উঠতে যাবেন, তখন কি মনে করে ওনার চোখ যায় ওনার মাথার উপরের দিকে। মাথা বরাবর ঘরের দিকের ওই কোণের দিকে মনে হচ্ছে 1 হাত পরিমাণ একটা সাপ। অদ্ভুত বিষয় হচ্ছে, এটা দেখতে সাপের মতো হলেও এটা লেজ নাকি উনি দেখতে পাননি। ওই সাপটা মনে হলো উড়ে এসে ওনার মাথার উপর পড়ল। উনি এক নজর দেখার পরপরই উনি চোখ বন্ধ করে দেন। সাপটা মাথার উপর পড়েছে এটা উনি ফিল করেছেন। উনি চোখ বন্ধ করেই ওনার হাত দিয়ে ঝাড়া দিয়ে সাপটাকে মাথা থেকে ফেলে দেবার চেষ্টা করেছেন, এবং এরপরে দিয়েছেন প্রচন্ড জোরে একটা চিৎকার। ওনার চিৎকার শুনে ওনার বাড়ির এবং আশেপাশের বাড়ির লোকজন এসে উপস্থিত ওখানে। এই যে ঘটনাটি ঘটেছে এটা খুবই অল্প সময়ের মধ্যে। ওনার সাথে কি হয়েছে সবাইকে যখন এটা বললেন, বাড়ির লোকজন তো তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করলেন সাপটা আশেপাশে কোথাও আছে কিনা। না, কোথাও কোনো সাপ নেই। আর একটি বিষয় হচ্ছে, সাপটা যেখান থেকে মাথার উপর এসে পড়েছিল ওইখান থেকে পড়লে ওই জায়গার আশেপাশে থাকা পাতা বা অন্য কোনো ময়লা কিন্তু আশেপাশে পড়ার কথা না, এমনটা কোনো কিছু কিন্তু দেখা যায়নি, কোনো আলামত ছিল না। উনি ঘরে ঢুকলেন, ঢোকার পর শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে আবার মাদ্রাসা চলে গিয়েছেন। আবার বিকালবেলা মাদ্রাসা ছুটি হওয়ার পর বাসায় ফেরত এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। ওই দিন ওনার মা গিয়েছিলেন এই জরিনাপুর নানা বাড়িতে বেড়াতে। ওনার মা আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। ওনার মা এসে দেখেন যে জরিনাপুর শরীরে প্রচন্ড জ্বর। ওনার মা মাগরিবের নামাজের পর ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনেছেন মূলত ওনার ছোট ভাই বোন এবং ভাবিদের কাছ থেকে। এদিকে মাগরিবের পর থেকে জ্বরের সঙ্গে শুরু হয়েছে তীব্র মাথা ব্যথা। ওনার বড় ভাই জ্বর এবং মাথা ব্যথার ওষুধ এনে খাইয়ে দিয়েছেন, তারপর 1 চুল পরিমাণ মাথা ব্যথাও কিন্তু কমেনি, বরং রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে জ্বর এবং মাথা ব্যথা বেড়েই চলছে। ওনার মা এবং ছোট বোন ওনার মাথার কাছে বসে দোয়া পড়ে ওনার মাথায় ফু দিচ্ছিলেন, তাতেও কোনো কাজ হয় না। এরপর উনি ওনার মাকে বললেন, মা তুমি কালেমা পড়ো। ওনার মা, ভাই, বোন 3 জন মিলে কালেমা পড়া শুরু করেছেন যখন, এরপর নাকি অদ্ভুতভাবে ওনার মাথা ব্যথা কমতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে কালেমা পড়লো। এই সময় ওনার মাথা ব্যথা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। ঠিক ওনারা যখন ক্লান্ত হয়ে কালেমা পড়াটা বন্ধ করেছেন, ঠিক তখনই মাথা ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। এরপর উনি বললেন যে, মা তোমরা কালেমা পড়া বন্ধ করো না, এটা পড়া বন্ধ করলে আমার মাথা ব্যথা বেড়ে যায়। তো এভাবে কালেমা পড়া শুনতে শুনতে ওনার চোখ দুটো লেগে এসেছে। ঘরের মধ্যে ঘড়ি ছিল না তখন, রাত ওনার একটা আইডিয়া যে 11টা কি 11:30টার মতো বাজে আর কি। ওই সময় ওনার আবারও এই তন্দ্রচ্ছন্ন ভাব কেটে যায়। শুধু উনি নন, ওনার সাথে যে ওনার মা, ছোট ভাই, বোন ছিল, তারাও শুনতে পান যে এই যে পাশের রুমটা, এই পাশের রুমে কোনো একটা অবয়বের উপস্থিতি হয়েছে। এই জিনিসটা মনে হচ্ছে এগিয়ে আসছে আস্তে আস্তে, 2 হাতে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়লে মাটি যদি পাশে ফেলা হয়, ছুঁড়ে ফেলা হয়, তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, মনে হচ্ছে ওরকম শব্দ হচ্ছে। আরো একটা অদ্ভুত বিষয় হচ্ছে, শুকনো পাতার উপর কেউ যদি হেঁটে যায়, ভারী কিছু স্পেশালি যদি হেঁটে যায়, তখন যেরকম মরমর আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে। ঘরে 4 জন এটা শুনছে।
আর এই শব্দটা এত কাছে চলে এসেছে, মনে হচ্ছে আর মাত্র 1 হাত বা তারও কম দূরত্বে এই শব্দটা হচ্ছে। এই শব্দটা রুমের পশ্চিম দিক থেকে আসছে। তখন এই জৈনাপুর আম্মু, ওনার মেজো ছিল, অর্থাৎ জৈনাপুর মেজো ভাইয়ের নাম ধরে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ডাক দেন। এক ডাকেই ওনার ছেলে চলে আসেন, ওই ঘরে চলে আসেন। আসার পর কিন্তু আর কোনো সমস্যা নাই, সবকিছু একদম স্বাভাবিক। উনি বলেন কি হয়েছে? তখন এই জৈনাপুর আম্মু বললেন যে আমরা এই ঘরে কেউ আর ঘুমাবো না, এই ঘরে বড় একটা সমস্যা মনে হচ্ছে হতে যাচ্ছে, চল তোর ঘরে আমরা সবাই চলে যাব। এরপর এই মেজো ভাইয়ের ঘরে সবাই চলে আসেন। এই যে ঘটনাটা ঘটলো, এই যে একটা শব্দ হলো ভয়ঙ্কর, এরপরে কিন্তু এই জৈনাপুর কিন্তু আর কোনো মাথা ব্যথা নেই। এরপর তো ওই ঘরে গিয়েছেন, ওখানে কিন্তু ওই মেজো ভাবিও আছেন। মেজো ভাবি খাটের উপরে, তারপর উনি, মা, আর ফ্লোরে ওনার যে ছোট ভাই বোন, ওনারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। এদিকে জৈনাপুর আম্মু বলছেন আজকে কিন্তু ঘরের লাইট বন্ধ করছি না, লাইট আমরা জ্বালিয়ে রাখবো, কিন্তু লাইট জ্বালালে ঘুমাতে তো অসুবিধা হয়। তখন কি করলেন, একটা ছোট্ট কুপি বাতি এক পাশে ধরিয়ে রাখলেন। ওনারা শুয়ে পড়েছেন। 20 কি 25 মিনিট হয়েছে, হঠাৎ করে আগের মতোই আওয়াজ আসতে লাগলো। পার্থক্য এতটুকুই, আগেরটা ছিল ঘরের ভেতরে, এবার মনে হচ্ছে ঘরের বাইরে হচ্ছে এই শব্দ। এবারে কিন্তু শুধু শব্দ নয়, মনে হচ্ছে বাইরে ঝড় তুফান শুরু হয়েছে, আর অনবরত মাটি উঠানোর শব্দ। সেই মাটিগুলো চতুর্দিকে ছুঁড়ে ফেলছে। কোনো শুকনো পাতার উপর যদি মাটি ছুঁড়ে দেওয়া হয় তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। সেই সাথে টিনের চালে হাঁটার মচমচ মচমচ শব্দ হচ্ছে। এইগুলো কিন্তু ওই ঘরে থাকা সবাই শুনতে পাচ্ছে। সবাই ভয়ে আতঙ্কে একদম জড়সড় হয়ে গেছে। ওনারা যে দোয়া দুরুদ জানেন সেগুলো পড়ছেন, অনবরত দোয়া দুরুদ পড়ছেন। কি পড়বেন না পড়বেন বুঝতে পারছেন না, যেটা জানেন ওটাই পড়ছেন। এভাবে অনেকক্ষণ চলে, থেকে থেকে চলছে। ফজরের আজানের আগ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকে। ওই রাতের কথা ওনারা কেউই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন। সকালবেলা কিন্তু উনি সম্পূর্ণরূপে সুস্থ, মাথা ব্যথাও নাই, জ্বরও নাই। তো এরকম কিন্তু হলো আর কি। পরের রাত্রে আগের রাতের মতো কোনো ধরনের কোনো ভয়ঙ্কর সমস্যা না হলেও একটা সমস্যা কিন্তু হলো, তা হচ্ছে সারা রাত থেমে থেমে টিনের চালে ঢিল পড়ছে। যাই হোক, এরপর থেকে সকাল সন্ধ্যা জৈনাপুর আম্মু ওনাকে কোরআনের বিভিন্ন আয়াত পড়ে ফু দিয়ে দেন। ওনার পরিবার ভেবেছিলেন যে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কে জানতো সমস্যা কেবল শুরু হয়েছে। এরপর থেকে সমস্যাটা দেখা দিল, উনি চোখ মেলে তাকাতে পারেন না। কেউ খাইয়ে দিলে চোখ বন্ধ করে খান। সারাদিন ঘরে শুয়ে থাকেন। ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আশেপাশে কেউ থাকলে তাদেরকে ডাকেন, তারা ধরে ধরে নিয়ে যায়, আবার ধরে ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে যায়। এইভাবেই চলছিল ওনার জীবন। ওনার মা এই জৈনাপুর যারা শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে পানি পড়া এনে খাইয়ে দিয়েছিলেন। এরপর জৈনাপুর মামাকে ওনার মা ফোনে সবকিছু জানানো হলো। উনিও ওনাদের এলাকার একজন হুজুরের কাছ থেকে দোয়া পড়া পানি নিয়ে আসলেন, আরো বেশ কিছু আমল নিয়ে আসেন। সেই আমলগুলো যাতে জৈনাপু করতে পারেন, এই পানিগুলো ব্যবহার করতে পারেন। ওনার মামা কিন্তু এই আহলে হাদিস সম্প্রদায়ের লোক, যার কারণে উনি তাবিজ গ্রহণ করার কিন্তু ঘোর বিরোধী একজন লোক। এদিকে মাত্র এই অল্প কয়েকদিনে জৈনা আপু এতটাই শুকিয়ে গিয়েছিলেন, এটা দেখে ওনার মামা সহ্য করতে পারেননি। উনি দেখলেন যে উনি যেই তদবির নিয়ে আসছিলেন তাতে তেমন কোনো কাজই হয়নি। এরপর উনি চিন্তা করলেন যে ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে, দেখা যাক উনি কি পরামর্শ দেন। এরপর উনিও বিভিন্ন হুজুর খোঁজা শুরু করলেন। ওনার মামা যখন বিভিন্ন ধরনের চিকিৎসা এনে দিয়েছিলেন, এরপর দেখা গেল যে ওই যে মাথা ব্যথার সমস্যা আবার শুরু হয়েছে। 2 মাস যাবত উনি ওনার মাদ্রাসায় যেতে পারেননি এই জৈনা আপু। আর কার কাছে যাবেন, কি করবেন, মানে বুঝতেই পারছেন না। ওনার মামা সকাল বিকাল ওনার মাকে ফোন দিয়ে জৈনাপুর খোঁজ খবর নিতেন, আর যেখানে কোনো হুজুরের সন্ধান পেয়েছেন সেখানে গিয়েছেন। সেখানে যাওয়ার পর এই সমস্যার সমাধানের জন্য কথা বলেছেন, চেষ্টা করেছেন, তদবির নিয়ে আসছেন, কিন্তু তেমন কোনো লাভ হচ্ছিল না।
মাঝে মাঝে নাকি মাথা ব্যথা এমন পর্যায়ে পৌঁছাতো যে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবেন এরকম করতেন, চুল ধরে টানতেন, হয়তোবা চুল টেনে ছিঁড়লে মনে হচ্ছে মাথা ব্যথা কমবে, এমন একটা অবস্থা। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে, তা হচ্ছে এক বিকেল বেলা জয়না আপুর ইচ্ছা হলো উনি রাস্তা দিয়ে একটু হাঁটবেন, কারণ ঘরের মধ্যে থাকতে থাকতে ওনার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল, মানসিকভাবে উনি বিপর্যস্ত ছিলেন। উনি ওনার ভাইকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন, ঘরের পাশে যে রাস্তা আর কি, পাশাপাশি হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন একটা অপরিচিত লোক, বেশ উঁচু লম্বা, তার গায়ের যে রং একদম কুচকুচে কালোই বলতে হবে। এই লোকটা হেঁটে আসছে সামনে দিয়ে। এই লোকটা এমনভাবে হেঁটে আসছে যে একটা মহিলা যে রাস্তায় হাঁটছে এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে এমনভাবে হেঁটে আসছে মনে হচ্ছে জয়না আপুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সে তার গতিতেই হেঁটে যাবে। যখন এরকম একদম হাঁটতে হাঁটতে কাছাকাছি চলে এসেছে, তখন জয়না আপুর ভাই জয়না আপুর হাতটা খপ করে ধরে এক পাশে টান দিয়ে সরিয়ে এনেছে। তখন দেখা গেল ওই লোকটার যে হাঁটার গতি একটুও কিন্তু কমে নাই, সে যেদিক দিয়ে আসছিল ডানে বাঁয়েও সরে নাই, সে ঠিক ওই দিক দিয়েই চলে গেল হাঁটতে হাঁটতে। এই বিষয়টা দেখে কিন্তু জয়না আপুর এবং ওনার ভাইয়ের মনে সন্দেহ হলো। ওনারা একটু পরেই পেছন দিকে ফিরেছেন, একবার দেখেছেন, এরপরে আবার ফিরেছেন, কি মনে করে দেখেন যে ওই লোকটা নাই। অথচ এত দ্রুত কিন্তু ওই লোকটার হারিয়ে যাবার কথা নয়, আশেপাশে নেমে গেলেও তার দেখতে পাওয়ার কথা, কিন্তু এমনটা কিন্তু হয়নি। তখন ওই ভাই বললেন যে মনে হচ্ছে বড় ধরনের ক্ষতি না করে এটা যাবেই না, তাড়াতাড়ি চল বাড়িতে যাই, এখন আর বাইরে থাকতে হবে না। সন্ধ্যার আগেই ওনারা বাড়িতে পৌঁছে গেলেন, বাড়ির কাছাকাছি ছিলেন আর কি। তবে সন্ধ্যার পর জয়না আপু ফিল করলেন ওনার শরীরটা ভালো লাগছে না। এদিকে বাড়িতে আসার আগ পর্যন্ত কিন্তু ওনার ভাই ওনার হাতটা ছাড়েন নাই। ওই যে হাত টান দিয়ে সরিয়ে এনেছিলেন, এরপর কিন্তু হাত ধরেই রেখেছিলেন। এদিকে এই ঘটনা যে ঘটেছে এটা কিন্তু জয়নাপুর মা ওনার মামাকে, অর্থাৎ জয়নাপুর মামাকে ফোন করে বললেন যে এই ঘটনা। তখন জয়নাপুর মামারও কিন্তু টনক নড়ল যে বড় ধরনের একটা ক্ষতি মনে হয় সামনে হতে যাচ্ছে, সাধারণ কোনো তদবিরে কাজ হবে না। এদিকে জয়নাপুর নানির এক চাচাতো ভাই আছে, যিনি একজন বিখ্যাত কবিরাজ। ওনাকে কিন্তু অনেকেই চেনেন, ওনার কাজ সম্পর্কেও সবার ধারণা আছে, কিন্তু এই যে এত সমস্যা চলছে এর মধ্যে একবারের জন্য কিন্তু তার কথাটা কারোই মনে পড়েনি। কি এক অদ্ভুত বিষয়! অথচ ওনার কথাটা এই জয়নাপুরই প্রথম মাথায় এসেছে। উনি ওই রাত্রে ঘুমানোর আগে জয়নাপুর মাকে বলছেন যে মা, ওই তোমার একটা মামা আছে না, যার ঘটনা মাঝে মাঝে আমাকে বলতা বা আমাদেরকে বলতা, তার কাছে একটু নিয়ে যাও না। তখন উনি বলেন, আরে তাই তো রে, আমাদের ভিতরে এরকম একজন লোক আছে, তার কথা আমাদের কারোরই মাথায় নাই। ঠিক আছে, কালকেই যাব। এদিকে ওই বাড়ির ফোন নাম্বার সংগ্রহ করে তার সাথে ফোনে কথা বলে ওনারা গিয়েছেন। ওনার নাকি একটা বিশেষ লাঠি রয়েছে, উনি ওনার বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে এই লাঠিটা ব্যবহার করেন। আর ওনার কাছে গেলে নাকি উনি শুরুর দিকে বলেন যে আমি এগুলো করতে পারি না, এগুলো ছেড়ে দিয়েছে, এরকম বিভিন্ন বিষয় বলেন। অনেক অনুরোধ করলে নাকি উনি চিকিৎসা করতে রাজি হন। তো ওখানে সকালবেলা রওনা দিয়েছেন, ওই রাতে তেমন কোনো সমস্যা হয়নি। ওই বাড়িতে পৌঁছাতে প্রায় দুপুরের মতো হয়ে গেছে। যাওয়ার পর অনেক গল্প গুজব করলেন, সেই লাঠিটাও জয়নাপু সহ আশেপাশের অনেককে দেখালেন, বিশেষ করে যারা গিয়েছিলেন আর কি। আর এই যে একটা সমস্যা নিয়ে জয়নাপু গিয়েছেন, জয়নাপুর সাথে আরো বেশ কয়েকজন গিয়েছেন, মনে হচ্ছে এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নেই। উনি দুপুরের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন যে একটা ভাত ঘুম দিয়ে উঠবেন। এই সময় তো জয়নাপুর মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে মামা, আমার মেয়েটার এই একটা সমস্যা চলছে বেশ কয়েক মাস যাবত, আপনি এটা একটা সমাধানের চেষ্টা করেন, আল্লাহ চাইলে ইনশাল্লাহ সমাধান হবে, আর যদি না পারেন না করে দেন আমরা চলে যাই, মেয়েটার কষ্ট আর ভালো লাগছে না, হায়াত থাকলে সে বেঁচে থাকবে আর না হলে থাকবে না। এই কথা শোনার পর নানা বলেন ঠিক আছে যা, এখনই এখান থেকে সরে গিয়ে নিঃশ্বাস না ছেড়ে এক গ্লাস পানি আমার কাছে নিয়ে আয়। ওনার মা তাই করলেন।
টেবিল থেকে পানি আনলেন। এরপর উনি কিছু একটা পড়লেন, পড়ার পর জরিনাপুর মায়ের হাতে এই গ্লাসটা দিয়ে বললেন যে এই পানিটা জরিনার চোখে ছিটিয়ে দে, যদি কোনো প্রতিক্রিয়া দেখা যায় তাহলে বুঝতে হবে সমস্যা আছে, আর না হলে কোনো সমস্যা নাই। তো তাই যখন করা হয়েছে, সাথে সাথে জরিনাপুর কাছে মনে হলো যে ওনার চোখের মধ্যে কেউ মরিচ ডলে দিয়েছে। এমন জ্বালা পড়া শুরু হয়েছে, উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, আর এমন কান্নাকাটি শুরু করেছেন, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওই যে চোখে কোনো কিছু গেলে যেভাবে পানি পড়ে, আর একে তো কান্নাকাটি করছেন, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তখন নানা বললেন যে হ্যাঁ, ধরতে পারছি রে, একটা বৈঠক দিতে হবে। আগামীকাল আসবি, একদম একটা ধান কাটার কাঁচি আনবি, একটা নতুন পাতিল আনবি, আর নদীর উজানের পানি আর 101 টাকা নিয়ে আসতে হবে। তো এটা বলে দিলেন। তো পরে ছিল, তারিখটা ছিল হলো বৃহস্পতিবার আর কি। আর উনি ওই সময়ের মতো কিছু পানি পড়া দিয়েছেন, কিছু মাটি পড়া দিয়ে বললেন যে টিনের চালে এই মাটিটা ছিটিয়ে দিবি, আর প্রতিদিন 3 বার পানিটা খেতে হবে। এরপরে তো ওনারা বাসায় আসেন, আসার পর সেভাবেই কাজ করেন, টিনের চালের উপরে ওই মাটিটা ছিটিয়ে দেন। এরপর যখন বৃহস্পতিবার হয়, এর মধ্যে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। বৃহস্পতিবারের বেলা ওই কবিরাজনার বাসায় ওনারা গিয়েছেন, রাত 12টার সময় উনি আসন বসিয়েছেন, আর দুষ্টু জিনটাকে একটা তুলা রাশির মানুষের উপর হাজির করিয়েছেন। তো এরপর ওই জিনটাকে উনি কিছু একটা বলছিলেন, কিন্তু জরিনা আপু তো এতটা ভয় পাচ্ছিলেন, উনি এই কথা শুনতেও ভয় পাচ্ছিলেন। মনে হচ্ছে যে উনি কানের উপর হাত যদি চেপে ধরে রাখতে পারেন তাহলে ওনার আরো শান্তি লাগে, এই কথাগুলো না শুনতে পেলেই শান্তি লাগে। যখন কথা হচ্ছিল তখন নাকি এই জরিনা আপুর পায়ে মনে হচ্ছে কোনো পিঁপড়া কামড়াচ্ছে, এমন একটা অনুভূতি হচ্ছিল, আর মনে হচ্ছে যে কেউ চিমটি কাটছে, এমন অনুভূতি হচ্ছিল। আর ওই জিনটা নাকি একটা সময় বলেছিল আমি যাব না। এরপর ওই কবিরাজ নানা উনি নাকি খুব আস্তে করে অনেকটা ফিসফিসানি করার মতো করেই ওই জিনটাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিলেন। এরপরেই ওই জিনটা বলে চলে যাবো, আর আসবো না, আসলে উনি কি বলেছিলেন, কি বিষয়টা ওই জিনকে বলেছিলেন, এই বিষয়টা আজও কিন্তু জরিনা আপু বলতে পারেন না। তো এরপর থেকে আল্লাহর রহমতে উনি অনেকটাই সুস্থ হয়ে যান। ওই রাত্রে ওই নানার বাসাতেই ওনারা ছিলেন, আর 2 মাসের জন্য একটা তদবির দিয়েছিলেন। 2 মাস পর্যন্ত এই তদবিরটা ব্যবহার আসলে পুরোপুরি করতে পারেনি। 1 মাস পর্যন্ত করার পরে আবার খবর এসেছিল এটা আর করতে হবে না। এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এতটুকু বোঝা যায় যে উনি একটা দুষ্টু বদ জিনের শিকার হয়েছিলেন, আর সাপের আকৃতিতে ওনার মাথার উপর এসে পড়ার পরপরই ওনার শরীরের উপর একটা বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আর এরপর থেকে ওনার তীব্র মাথা ব্যথার সমস্যাটাও শুরু হয়েছিল। বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে আর কি, কিন্তু আল্লাহর রহমতে সফল হয়নি। আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনাকে আর নতুন করে এই ধরনের বিপদে না ফেলেন, আর আমাদের নিজেদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে সব সময়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জরিনা আপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি
আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।